হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। কেমন আছো সবাই, একটু বলো তো। সবাই আমাকে একটু বলো কেমন আছো। সব ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আজকে আমরা প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টারটার 4 নাম্বার ক্লাসটা করব। আমাকে একটু সবাই বলো তো আমার অডিও ভিডিও সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে। মানুষজন অনেক কম, তাই না? সকালের ক্লাসে কি অনেক কম মানুষজন থাকে? ঠিক আছে। আজকে আমরা প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টারটা 4 নাম্বার ক্লাসটা করব। তো এটা টোটাল 5টা ক্লাস লাগবে। আজকের ক্লাসে মোটামুটি শেষ হয়ে যাবে, লাস্টে ছোট্ট দু একটা টপিক বাকি থাকবে। আমরা ওই ছোট্ট দু একটা টপিক আর এই চ্যাপ্টারটার কিছু সিকিউ সলভ করব নেক্সট ক্লাসে। সেটা কিন্তু কালকেই। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? তো আমরা প্রথমত কিছু এমসিকিউ দেখি, যেগুলো আমরা গত ক্লাসে পড়ে আসছি। এরকম কিছু এমসিকিউ দেখি। এখনো মানুষজন অ্যাড হইতেছে, আসতে থাকুক সবাই। আমরা কিছু এমসিকিউ দেখি। দেখো কি বলছে, সি প্রোগ্রামে কয় ধরনের লজিক্যাল অপারেটর আছে। আমাদের কিন্তু অলরেডি 3টা ক্লাস হয়েছে প্রোগ্রামিং চ্যাপ্টারটার উপর। 1, 2, 3 3টা ক্লাস সবাই করছো না? এই 3টা ক্লাস সবাই করছো না? এই 3টা ক্লাস করা কিন্তু মাস্ট। তারপর এই ক্লাসটায় আসবা, ঠিক আছে? বলো, সি প্রোগ্রামে কয় ধরনের লজিক্যাল অপারেটর থাকে? বলো তো। আমরা কি কি ধরনের অপারেটর দেখছিলাম? অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি কি ছিল? লজিক্যাল অ্যান্ড, তাই না? লজিক্যাল অর, আর হচ্ছে লজিক্যাল নট, তাই তো? লজিক্যাল অ্যান্ড কি করতো? ওর দুই পাশে দুইটা শর্ত নিত, দুইটাই সত্য হলে আউটপুট সত্য দিত, যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য দিত। এটা একটা অপারেটর নিত, এটা সত্য থাকলে মিথ্যা বানাইতো, মিথ্যা থাকলে সত্য বানাইতো, তাই না? তাহলে লজিক্যাল অপারেটর কয় ধরনের? 3 প্রকার ছিল, তাই না? লজিক্যাল অপারেটর কয় প্রকার ছিল? 3 প্রকার ছিল। আমরা গত ক্লাসের কিছু এমসিকিউ রিভিউ করতেছি। বলো তো এরপরেরটা, কোন লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে দুইটা শর্ত সত্য হলে পুরো এক্সপ্রেশনটা সত্য হবে? বুঝছো? কোন লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে? খেয়াল করো, লজিক্যাল অপারেটর কিন্তু ইনপুট হিসেবে কি নেয় জানো? সত্য মিথ্যা। লজিক্যাল অপারেটর কাদের উপর কাজ করে? সত্য আর মিথ্যা, এটার উপর। এখন সত্য মিথ্যা কোন অপারেটরের আউটপুট বলছে কিন্তু। বলো তো দেখি, সত্য মিথ্যা কোন অপারেটরের আউটপুট? রিলেশনাল অপারেটরের আউটপুট না? বলো তো, রিলেশনাল, তাই না? ফর এক্সাম্পল, ধরো তুমি একটা রিলেশনাল অপারেটর লিখলা, a ইজ গ্রেটার দেন 10। এটার আউটপুট কি? হয় সত্য না হয় মিথ্যা। বা a ইকুয়াল ইকুয়াল 10, a ইকুয়াল ইকুয়াল 10, এটার আউটপুট কি? হয় সত্য না হয় মিথ্যা, তাই তো? তো এই যে লজিক্যাল অপারেটর গুলা, তারা আসলে অপারেন্ট হিসেবে কিন্তু এই যে এইগুলাকে নিবে। বুঝছো? ধরো এখানে আমি 100 দিয়ে দিলাম, অপারেটর হিসেবে এই কয়টা নিবে, তাই তো? তাহলে এখানে সত্য বা মিথ্যা কিছু একটা তো আসতে পারে, তাই না? বোঝা গেছে? যদি এই কোয়েশ্চেনের সাথে রিলেটেড না, আমি একটু রিক্যাপ করাই দিলাম। বুঝতে পারছো? তাহলে বলো তো, কোন লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে দুইটা শর্ত সত্য হলে পুরো এক্সপ্রেশনটা সত্য হবে? লজিক্যাল অ্যান্ড, তাই না? তাই তো? বুঝে গেল তো? ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্ড। এগুলা খুবই কাজে লাগবে সামনে, হ্যাঁ। দেখো, লজিক্যাল অপারেটর গুলো অনেক কাজে লাগবে। লজিক্যাল অপারেটর, ধরো অ্যান্ড অপারেটর, ও কি করবে জানো? ও দুইটা অপারেন্ড,
সো এই দুইটা অপারেন্ট হয় সত্য না হয় মিথ্যা, ট্রু বা ফলস, ট্রু বা ফলস। এই দুইটা সমন্বয়ে সে একটা আউটপুট দিবে, রেজাল্ট। তার রেজাল্টটাও কি, হয় সত্য না হয় মিথ্যা। যদি এই দুইটাই সত্য হয় তাহলে সে আউটপুট কি, সত্য দিবে। আমরা কিন্তু গত ক্লাসে পড়ছি অন্য সব ক্ষেত্রে সে কি আউটপুট কি দিবে বলতো, মিথ্যা দিবে। আর লজিক্যাল অ্যান্ড অপারেটর সেও কি করে জানো, লজিক্যাল অর অপারেটর সেও দুইটা অপারেন্ট নেয়, সত্য বা মিথ্যা। যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য দিয়ে দিবে। বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই আমাকে বলো, আমি এই চ্যাপ্টার আগে পড়ি নাই, হ্যাঁ অসুবিধা নেই। তুমি কি আগের ক্লাসগুলা করছো? আগের ক্লাসগুলা করে তারপর করতে হবে, নাহলে বুঝবে না। আমরা আগের ক্লাসটাই রিভিউ করতেছি এখন, বাট তুমি আগের 3টা ক্লাস করে তারপর। কোন লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে দুটি শর্তের কমপক্ষে একটি শর্ত সত্য হতে হয়? বলো। একটা শর্ত সত্য হলে সে আউটপুট সত্য দিবে। এই কথাটা দিয়ে এটা বুঝাইছে। কোন লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে দুটি শর্তের কমপক্ষে একটি সত্য হতে হয়, এটা এই কথাটা দিয়ে বুঝাইছে হচ্ছে একটা সত্য হলেই, কমপক্ষে একটা সত্য হলে আউটপুট সত্য হয়। কোনটা বলো তো? লজিক্যাল অর। ঠিক আছে, তারপর বলো তো, কোন লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে কেবলমাত্র একটা শর্ত থাকে? একটা শর্ত মানে একটা অপারেন্ট, বুঝছো? এই যে খেয়াল করছো না, এটা তো অপারেটর, তাই না? এটা অপারেটর, এগুলা কি অপারেন্ড, তাই না? যাদের উপর অপারেটর কাজ করে শিখাইছি কিন্তু। এখন এই অপারেন্ট গুলা কি সত্য মিথ্যা না? সত্য মিথ্যা অপারেন্ট কই থেকে আসে? কোন একটা শর্ত থেকেই তো আসে, কন্ডিশনাল অপারেটর থেকে আসে, বুঝছো? এগুলো কিন্তু শর্ত না, সরি, রিলেশনাল অপারেটর থেকে আসে। ওই রিলেশনাল অপারেটর গুলাকে কি বলা হয়? শর্তও বলতে পারো। ঠিক আছে, এখানে একটা শর্ত, এখানে একটা শর্ত, ওই রিলেশনাল অপারেটর গুলো দিয়ে ওই শর্তগুলো প্রকাশ করা হয়। এগুলোর সামনে ব্যাপক ব্যবহার আছে, আমরা দেখবো। তাহলে বলো তো, কোন লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে কেবলমাত্র একটা শর্ত থাকে, মানে একটা অপারেন্ট থাকে? সেটা কি? নট। ফর এক্সাম্পল, তুমি যদি নট a = 10 দাও, এটার আউটপুট কি হবে জানো? a এর ভ্যালু 10 হইলে সে মিথ্যা দেখাবে, বুঝছো? ঠিক আছে। তারপর প্রোগ্রামিং ভাষায় পার্সেন্টকে কি বলা হয় বলো তো? পার্সেন্টকে কি বলা হয়? পার্সেন্ট অপারেটর, মডুলাস অপারেটর, ভাগশেষ অপারেটর, নট অপারেটর। বলো বিআরসি এর মধ্যে একটু জ্ঞানজাম হচ্ছে। আচ্ছা, ভাগশেষ মানে কিন্তু মডিউল না, মডুলাস না, মডিউলু। এটাকে বলা হয় মডিউলু অপারেটর বা ভাগশেষ অপারেটর। এটা দিয়ে ভাগশেষ বোঝায়, বুঝতে পারছো? এটা দিয়ে কি বোঝায়? ভাগশেষ। মডুলাস মানে যে পরম মান, ওইটা না কিন্তু, ওকে? আমরা এখনো গত ক্লাসেই আছি, যারা এখনো জয়েন করছো কোনো অসুবিধা নাই, তোমরা পিছিয়ে যাও নাই। আমরা জাস্ট কয়েকটা প্র্যাকটিস করতেছিলাম। i + = 1, এই জিনিসটা কার সংক্ষিপ্ত রূপ, বা এটার সংক্ষিপ্ত রূপ কি বলো? i + = 1। আহা, কোশ্চেনে একটু ভুল হয়ে গেছে, দুইটা সেম চলে আসছে। এ আর সি দুইটাই হবে i + = 1। এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে i = i + 1। বুঝছো? i = i + 1, এটা হচ্ছে বিস্তারিত রূপ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা। এটাকে আরো সংক্ষিপ্ত রূপ করে তুমি i++ লিখতে পারো, বুঝছো? এটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস, i = i + 1, তার সংক্ষিপ্ত রূপ এটা, তার থেকেও সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। তাহলে অ্যান্সার কি? এসি দুইটাই হবে, বুঝলাম? ঠিক আছে, বলো তারপর একটা। একাধিক লাইন জুড়ে তুমি যদি মাল্টি লাইন কমেন্ট লিখতে চাও, সেটা কিসের মধ্যে লিখতে হয় বলো তো? মাল্টি লাইন কমেন্ট আমরা দেখাইছিলাম না? /*
মাল্টি লাইন কমেন্ট, যা ইচ্ছা লিখলা, এখানে এসে ধরো শেষ, এখানে এসে ধরো শেষ। তাহলে মাল্টি লাইন কমেন্ট কার মধ্যে লেখা হয়? সি, সি, তাই না? পরেরটাই যাই। সি ভাষাতে কোনো প্রোগ্রামের কোন ফাংশনটা অত্যাবশ্যকীয়? বলো। বলছিলাম প্রত্যেকটা সি ফাংশনে একটা ফাংশন থাকবেই। সেটা কে? সেটা কে? মেইন ফাংশন। কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম, সে কিন্তু এই মেইন ফাংশনকে কল করে, ডাক দেয়। বলছিলাম না? বলো, বলছিলাম তো, বলছিলাম। ঠিক আছে। তারপর প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফ, এই ফাংশন দুটির জন্য কোন হেডার ফাইল ব্যবহার করা হয়? হেডার ফাইল কি মনে আছে? হেডার ফাইল কি মনে আছে? এই যে প্রিন্টএফ ফাংশন, এটার একটা কাজ আছে, আমরা দেখছিলাম। এই প্রিন্টএফ ফাংশনটা কি করে? তুমি ডাবল কোটেশনের মধ্যে যেটা লেখো সেটাই কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট করে দেয়। এখন ওর কাজ যে এইটা, সেটা কি তুমি কম্পিউটারকে বলে দিচ্ছ কোথাও বা কোনোভাবে? না, কিন্তু তুমি কিন্তু কোথাও লেখো নাই। তাহলে কম্পিউটার বুঝবে কেমনে যে ওর কাজ এটা? তুমি না বলে দিল, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে বানাইছে সে কম্পিউটারকে বলে দিছে আসলে যে এই প্রিন্টএফ ফাংশনটার কাজ কি, এবং সে এটা কোথায় বলছে জানো? সে একটা হেডার ফাইলে বলছে। যেই হেডার ফাইলে এটা বলছে সেটা হচ্ছে stdio.h। তোমরা কখনো যদি এই হেডার ফাইলটা খুলো, বড় হয়ে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হয়ে, এটা একটা ফাইল, এটা খুলে দেখা যায় কম্পিউটারের মধ্যে, তুমি দেখবা এটার মধ্যে এই প্রিন্টএফ এর কাজগুলো সুন্দর করে কম্পিউটারকে বোঝানো আছে। ঠিক আছে, কম্পিউটারের ভাষায় বোঝানো আছে। সো তোমাকে কি করতে হবে? এটা যদি ব্যবহার করতে চাও, এটা যেই হেডার ফাইলে আছে সেটা আগে ইনক্লুড করে নিতে হবে, ইনক্লুড করে নিতে হবে। তুমি যদি ইনক্লুড না করো তাহলে কম্পিউটার কিন্তু ওকে চিনবে না, কম্পিউটার কিন্তু ওকে চিনবে না। বুঝতে পারছো? তো প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটার জন্য ব্যবহৃত যেই ফাংশনগুলো, তো এগুলা কোন হেডার ফাইলে বর্ণনা করা আছে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তাহলে কোন হেডার ফাইলে? stdio.h, stdio.h, এই হেডার ফাইলটা। বুঝলাম সবার? সবাই কি বুঝলাম বলো? string.h, এটার ব্যবহার লাগবে না, পরে শিখতে পারবা। conio.h, math.h, string.h এগুলো প্রত্যেকটা হেডার ফাইল। এগুলো বিভিন্ন ফাংশন ডিফাইন করা আছে, মানে কম্পিউটারকে বলে দেওয়া আছে এই ফাংশনগুলোর কাজ কি। ফর এক্সাম্পল math.h, এই হেডার ফাইলে এমন একটা ফাংশন আছে sqrt। sqrt-র মধ্যে তুমি যদি একটা সংখ্যা বসাও 10 বা ধরো 16, সে তোমাকে আউটপুট হিসেবে কি দিবে জানো? ধরো তুমি এরকম করলা int a equals to sqrt 16, সে এর মধ্যে আউটপুট দিবে হচ্ছে 4। তার মানে 16 এর স্কয়ার রুট করে দিছে। এই যে sqrt যে ফাংশনটা, সেটা যে বর্গমূল করে বা স্কয়ার রুট করে, সেটা তো কম্পিউটারকে বুঝাইতে হবে। তুমি কি বুঝাইছো কোথাও তোমার কোডে? না, কিন্তু সি এর প্রোগ্রামার, সি যারা বানাইছে ওরা বুঝাই দিছে কোন হেডার ফাইলে, এই হেডার ফাইলে। সো এই ফাংশনটা তুমি যখন ইউজ করবা, এই ফাংশনটা তুমি যখন ইউজ করবা, তখন এই হেডার ফাইলটা অ্যাড করে নিতে হবে। এই যে যেই ফাংশনগুলা তুমি ডিফাইন করতেছো না, যেই ফাংশনগুলা, খেয়াল করো, তুমি খালি ব্যবহার করতেছো, তুমি খালি ব্যবহার করতেছো এই যেগুলা sqrt, printf, scanf, এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, ফাংশন আমরা পড়াবো। সো এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। অর্থাৎ এগুলা আগে থেকেই লাইব্রেরিতে, লাইব্রেরি বলতে ওই হেডার ফাইলগুলা, সেই হেডার ফাইলগুলাতে ডিফাইন করা আছে। হ্যাঁ, এগুলার ডেফিনেশন বা এগুলার কাজ কি সেগুলা বলে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, ওকে, আমরা যাবো আস্তে আস্তে, সব শিখবো, ভয় পাই না। প্রিন্টএফ কি? এটা কি? ফাংশন, তাই না? লাইব্রেরি ফাংশন, এটা একটা লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনকে আমরা বিস্তারিত এখন তো একটু ঝাপসা ঝাপসা আইডিয়া পাইছো। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসের শুরু করতেছি, আমরা আজকের ক্লাসের শুরু করতেছি। তো আমরা আজকের ক্লাসে যেই টপিকটা দেখবো সেটা হচ্ছে কন্ডিশন ইন সি। কন্ডিশন ইন সি। আমরা গত ক্লাসে যেই প্রোগ্রামিং করছি সেটা কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইউজার থেকে ইনপুট নেওয়া, কম্পিউটারে প্রিন্ট করা। এর বাইরে কিছু করছি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইউজার থেকে ইনপুট নেওয়া, ক্ষেত্রফল বাইর করা, হাবিজাবি করা, কম্পিউটারে প্রিন্ট করা, এতটুকুই তো। আচ্ছা, এখন
মেইন কাজ হচ্ছে এখান থেকে শুরু। কম্পিউটারের তো বুদ্ধি আছে, আসলে বুদ্ধি নাই, আমরা ওকে বুদ্ধি দিচ্ছি। আমরা যেভাবে ওর মাথায় লজিক সেট করে দিব সে ওভাবেই করবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, এটাই কিন্তু একটা কম্পিউটার, এটাই কিন্তু একটা সফটওয়্যার। আমি যদি এই জিনিসটাতে ক্লিক করি, এই জিনিসটাতে ক্লিক করি এবং এখানে একটা দাগ দেই, তাহলে ও কিন্তু লিখতেছে। সেম ভাবে আমি যদি এইটাতে ক্লিক করি তারপর একই দাগ দেই, সেটা মুছতেছে। আমি যদি এইটাতে ক্লিক করে এরকম করি তাহলে এটা হচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করে ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? এটা কম্পিউটার বুঝতেছে কেমনে? কোনো একটা শর্তের উপরই তো। কম্পিউটারকে ওর নিজের কিন্তু বুদ্ধি নাই, তাহলে যে এই সফটওয়্যারটা বানাইছে ও কম্পিউটারকে বলে দিছে না, আমি যদি এখানে ক্লিক করে দাগ দেই তাহলে সাদা দাগ হবে। বুঝছো কিরে ভাই? বুঝছো? তো এটাই হচ্ছে শর্ত। তো আমরা এখন সেই জিনিসটাই পড়বো। প্রোগ্রামিং এর একদম ফান্ডামেন্টাল মেইন জিনিসগুলোর মধ্যে একটা কন্ডিশন আর হচ্ছে লুপ বলে আরেকটা জিনিস আছে। এই দুইটাই তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক। তো কোন একটা শর্তের উপর ভিত্তি করে কম্পিউটারটা ভিন্ন ভিন্ন কাজ করতে পারে। ধরো কোন একটা শর্ত, এই শর্তটা যদি সত্য হয় তাহলে সে এই কাজটা করবে, যদি মিথ্যা হয় তাহলে এই কাজটা করবে। এটাই সিম্পল শর্ত, তাই না? কোন একটা শর্ত, এই শর্তটা কি সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। তো সত্য হলে এই কাজটা করবে, মিথ্যা হলে এই কাজটা করবে। ফর এক্সাম্পল তোমার কাছে ধরো একটা সংখ্যা আছে a, এই সংখ্যাটা পজিটিভ হলে তুমি একটা কাজ করবা, নেগেটিভ হলে আরেকটা কাজ করবা। বুঝছো? তাহলে ব্যাপারটা এরকম না, a যদি 0 থেকে বড়, এই শর্তটা সত্য হয়, আমরা কিন্তু ফ্লো চার্টে দেখছিলাম, এটা সত্য হলে তুমি একটা কাজ করবা, যদি ট্রু হয়, এটা মিথ্যা হলে তুমি আরেকটা কাজ করবা। তাই তো? এখন সি প্রোগ্রামিং এ এটা আমরা কেমনে লিখি? সি প্রোগ্রামিং এ আমরা এটা কেমনে লিখি? আমরা যেই জিনিসটা দিয়ে লিখি সেটাকে বলা হয় ইফ এলস। দেখো না সি প্রোগ্রামিং এ আমরা এই শর্তগুলো যেভাবে লিখি সেটাকে ইফ এলস। তো আমি মেইন ফাংশনগুলো লিখতেছি না, দেখো এরকম হবে ইফ মানে কি? যদি প্রথম ব্র্যাকেট এখানটায় তুমি একটা শর্ত দিবা, কন্ডিশন। এই শর্তটা যদি সত্য হয় তাহলে তুমি কিছু কাজ করবা, সেই কাজগুলা এটার ভেতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবা। বুঝছো? এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যতটুকু, এটা একটা কোড ব্লক বলে। বুঝছো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি বেশ কয়েক লাইন কোড লিখতে পারো। ধরো একাধিক লাইন কোড থাকলে তুমি সবগুলোকে একসাথে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো। এটা একটা কোড ব্লক। এই জিনিসটাকে বলা হয় একটা কোড ব্লক। তার মানে তারা সিরিয়ালি এক্সিকিউট হবে, প্রথমে এটা রান হবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ইফ এর ভেতরে শর্ত, এই শর্তটা যদি সত্য হয় তাহলে ইফের মধ্যে যেই কোড ব্লকটা আছে এগুলা রান হবে। আর এটা, এই যে শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এলস, দেখো এলস এর পরেও আমি আরেকটা কোড ব্লক দিছি, এটার মধ্যে যা আছে সেটা রান হবে। তাহলে ইফ এলস, এটার স্ট্রাকচারটা বোঝা গেছে? সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস কন্ডিশন ইন সি। বুঝছো? ইফ এলস এর মধ্যে আমি একটা শর্ত, স্ট্রাকচারটা খুবই ভালো করে খেয়াল করতে হবে, ইফ একটা শর্ত, এখানে কিন্তু কোনো সেমিকোলন নাই, খেয়াল করছো? এখানে কি কোনো সেমিকোলন আছে? না। তারপর একটা কোড ব্লক, এখানে প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু সেমিকোলন থাকবে, এগুলো একটা স্টেটমেন্ট। শর্তটা সত্য হলে এই লাইনগুলো এক্সিকিউট হবে, অথবা অন্যথায় এলস, যদি অথবা এই লাইনগুলো এক্সিকিউট হবে, এখানে সেমিকোলনগুলো থাকবে। ক্লিয়ার সবাই? বুঝলাম? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি না এটা কোড করে দেখি। আমরা আবার এখানে চলে গেলাম। তোমরা তুইলো না, লেখো না, কিচ্ছু দরকার নেই, জাস্ট দেখো আমি তোমার বুঝাইছি, যে জিনিসটা বুঝাইছি সেটাই আমি এখানে লিখবো। হ্যাঁ, এটা পরীক্ষায় আসবে না। ওকে, আমি লিখি ইনক্লুড, কি হলো? ইনক্লুড stdio.h, এই যে হেডার ফাইলটা ইনক্লুড করলাম। তারপর আমাদের যে মেইন ফাংশনটা সেটা দিলাম ইন্ট মেইন।
তুমি কি দেখতে পাচ্ছ না বেশি ছোট হয়ে যাচ্ছে? দেখতে পাচ্ছ না বেশি ছোট হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ধরো আমরা একটা সংখ্যা নিলাম int a। এগুলো দেখো না, এগুলো জাস্ট মজা পাও, মানে দেখে একটু। ধরো এর ভ্যালু আমরা দিলাম হচ্ছে 10। আচ্ছা, কোথাও কিছু একটা ভুল করা আছে, একটু দাঁড়াও, আমি একটা রিফ্রেশ দেই। ঠিক আছে, ওকে, এবার ঠিক আছে। ঠিক আছে, এইখানেই তো আমরা আমাদের কোডটুকু লিখবো, এখানেই তো আমরা আমাদের কোডটুকু লিখবো। তো ধরো ইন্ট আমরা একটা ভ্যারিয়েবল নিলাম a, যার মান হচ্ছে 10। এখন আমি বললাম এর মান যদি, দেখো ইফ 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 খেয়াল করছো, ইফ এর মান যদি 10-এর থেকে বড় হয়, তাহলে আমি একটা কাজ করব। কি কাজ করব সেটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। আর এটা যদি মিথ্যা হয়, তাহলে আমি একটা কাজ করব, সেটা কোথায় লিখব? এখানটায় লিখব। সবাই দেখতে পারতেছো? এবার আমাকে বলো তো, সবাই দেখতে পারতেছো? আমি এমনিতেই রান করে দিলাম যাতে ওটা কালো হয়ে যায়। আমাকে বলো, দেখো দেখো দেখো, ইফ আমি ইন্ট একটা চলক দিলাম, এই চলকের মান যদি 10-এর থেকে বড় হয়, তাহলে আমি একটা কাজ করব। ওই কাজটা কোথায় করব জানো? এই যে এখানটায়, এখানটায় ইফের মধ্যে যে কোড ব্লকটা, এখানে তুমি যা ইচ্ছা লিখতে পারো, যা ইচ্ছা লিখতে পারো, মানে ভুগিযোগে কিছু লেখা যাবে না, সি এর ভাষায় লিখতে হবে। আর এটা যদি মিথ্যা হয়, তাহলে আমি এখানে বাকি কাজটুকু করব। ক্লিয়ার? ক্লিয়ার তো? ঠিক আছে, ঠিক আছে, এটা একটু ফুল স্ক্রিন করে নিই। ওকে, তাহলে বলো, এটা যদি সত্য হয়, তাহলে ধরো আমি প্রিন্ট করব। প্রিন্ট করব কি? প্রিন্ট করব printf ট্রু। এটা প্রিন্ট করলাম, এটা কিন্তু স্টেটমেন্ট, সো লাস্টে সেমিকোলন দিতে হবে। তুমি আর কি প্রিন্ট করতে চাও? আর কি প্রিন্ট করতে চাও? ধরো এটা একটা নিউ লাইন দিলাম। তারপর ধরো তুমি আবার প্রিন্ট করতে চাও যে এর ভ্যালু 10-এর থেকে বড়, এখানেই তুমি প্রিন্ট করতে চাচ্ছ, এখানেই তুমি প্রিন্ট করতে চাচ্ছ যে a is greater than 10। ঠিক আছে, আচ্ছা, আর যদি মিথ্যা হয়, আর যদি মিথ্যা হয়, তাহলে তুমি কি প্রিন্ট করতে চাও? ধরো এই জিনিসটাই প্রিন্ট করতে চাও একটু অন্যভাবে। যদি মিথ্যা হয়, তাহলে এখানে লিখবা ফলস, a is less than। বুঝছো? তাহলে আমাকে বলো তো, এই প্রোগ্রামটা আমি যদি রান করি কি হবে? এর ভ্যালু 10, এ কি 10-এর থেকে বড়? না, এটা মিথ্যা হয়ে গেছে, এটা মিথ্যা হয়ে গেছে। এটা যদি মিথ্যা হয়, তাহলে এই কোড ব্লকে আর ঢুকবেই না, এতটুকু রান হবেই না। সে কোথায় চলে যাবে জানো? এলস এর মধ্যে চলে যাবে, কারণ এটা মিথ্যা। এটা সত্য হলে সে এখানে ঢুকবে, মিথ্যা হলে এখানে ঢুকবে। ঠিক আছে, বুঝতে পারলাম? এই শর্তটা সত্য হলে এখানে ঢুকবে, এখানে এতটুকু রান করে বাইরে চলে আসবে। আর যদি মিথ্যা হয়, তাহলে এখানে ঢুকবেই না, এতটুকু রান করে বাইরে চলে আসবে। তাহলে এটা কিন্তু মিথ্যা। তো আমি রান করি, দেখো তো কি পাইছি? false, a is less than 10, false, a is less than 10। ঠিক আছে, এখন আমি যদি ধরো এরকম করতাম, ইকুয়াল ইকুয়াল দিলাম, তোমাদের তোলার দরকার নাই, সব স্লাইডে আছে, সব স্লাইডে আছে, বুঝো, মনোযোগ দাও। ইকুয়াল ইকুয়াল দিলাম, তাহলে সত্য না? যদি সত্য হয়, তাহলে কি হবে? ইফের মধ্যের যেই ব্লকটা, সেটা এক্সিকিউট হবে, সেটা এক্সিকিউট হবে। এলসের মধ্যেটা সে দেখবেই না, তোমাকে গোনায় ধরি না আমি, ঠিক আছে? এটা এক্সিকিউট করে একদম বাইরে চলে আসবে। তো ইফ এলস কিন্তু একসাথে, দুজন কিন্তু রিলেটেড। ইফ সত্য হলে এখানে ঢুকবা, মিথ্যা হলে এখানে ঢুকবা, যে কোনো একটাই ঢুকবা, একসাথে তুমি দুইটাই ঢুকতে পারবা না, পারবা না। ক্লিয়ার? তো বলো তো, এটা যদি রান করে কি হবে? ট্রু, a is greater than 10। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে বেশ কিছু কাজকর্ম করতে পারো। এই দেখো না, সেকেন্ড ব্র্যাকেট, এটা চাইলে তুমি এখানে না দিয়ে প্রথম লাইনে আনতে পারো। ইফ a equals 10, সেমিকোলন তুমি এখান থেকেই শুরু করে দিলা, কিংবা এলস লিখছো না, এটা এই লাইন থেকেই শুরু করে দিতে পারো, কোনো ঝামেলা হবে না। বুঝছো? 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 কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, রান করো, দেখো এক্স্যাক্টলি সেম জিনিস আসতেছে। এবার কোড ব্লক,
খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, আমি এখানে একটা কোড ব্লক দিছি না, দুইটা কোড ব্লক। এই যে সেমিকোলন দিয়ে, সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোড ব্লক প্রকাশ করা হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোড ব্লক প্রকাশ করা হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোড ব্লক প্রকাশ করা হয়, বুঝছো? কোড ব্লক দিয়ে বোঝানো হয় এই দুইটা লাইন একসাথে, আবার এই দুইটা লাইন একসাথে। এখন কোড ব্লকে এক বা একাধিক লাইন থাকে, কোড ব্লকে এক বা একাধিক লাইন থাকে। তুমি চাইলে একটা লাইনও লিখতে পারো, ধরো একটা লাইনও লিখতে পারো। ওকে, তুমি রান করো, তাইলে বলো তো এটার অ্যান্সার কি হওয়া উচিত? শুধু ট্রু। এখন একটা কথা, কোড ব্লকে যদি একটা মাত্র লাইনই থাকে, কোড ব্লকে যদি একটা মাত্র লাইনই থাকে, তুমি চাইলে এই সেকেন্ড ব্র্যাকেটগুলো নাও দিতে পারো, একাধিক লাইন থাকলে দিতেই হবে। কিন্তু যদি জাস্ট একটা লাইন থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে এই সেকেন্ড ব্র্যাকেটগুলো উঠায় দিতে পারো, যদি একটা মাত্র লাইন থাকে। কারণ একটা লাইন, কিন্তু এটাকে তুমি আলাদা করে কোড ব্লকের মধ্যে দিয়ে তো লাভ নাই, কিন্তু একাধিক লাইন থাকলে সেটাকে অবশ্যই কোড ব্লকের মধ্যে দিতে হবে, বুঝছো? কথাটা কি ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? তাহলে এটা রান করি। দেখো সেম অ্যান্সার আসছে। ওকে, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা আমাদের ইয়েতে চলে যাই। সো ইফ এলস এর স্ট্রাকচারটা বোঝা গেছে, ইফ এলস এর স্ট্রাকচারটা বোঝা গেছে। আচ্ছা, এ ইকুয়াল ইকুয়াল 10 মানে কি? এ ইকুয়াল ইকুয়াল 10 এটা কি একটা রিলেশনাল অপারেটর না? বলো তো, পড়াইছি না গত ক্লাসে? এ ইকুয়াল ইকুয়াল 10 এটা মানে হচ্ছে একটা রিলেশনাল অপারেটর। এটার আউটপুট সত্য বা মিথ্যা হইতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ইফের মধ্যে একটা শর্ত, তার মানে এই জিনিসটা কি হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। এই জিনিসটা হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, অন্য কিছু না কিন্তু, বুঝছো? বুঝছো? এখন সত্য বা মিথ্যা কাদের আউটপুট হইতে পারে? কোন একটা রিলেশনাল অপারেটর, এর মান কি 10 এর সমান? এর মান 10 এর সমান হলে সত্য দিবে, সমান না হলে মিথ্যা দিবে, ঠিক আছে? কিংবা তুমি চাইলে এখানে লজিক্যাল অপারেটরও ইউজ করতে পারো, এভাবে এভাবে এর মান কি 10 এর সমান এবং এর মান কি 2 এর থেকে বড়, বুঝছো? এটার আউটপুটও কিন্তু সত্য বা মিথ্যা। তো এরকম জিনিসপত্র আমরা সামনে দেখব, আমরা সামনে দেখব, ঠিক আছে? তো ইফের মধ্যে হয় রিলেশনাল অপারেটর বসবে বা রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর, এই দুইটার কম্বিনেশন বসবে। এগুলো কিভাবে নোট করবো? নোট করা লাগবে না, তুমি ক্লাসটা বুঝো, এখানে সব কোড সুন্দর করে দেওয়া আছে। এই যে ইফ এলস এর স্ট্রাকচার, ইফ এলস এর স্ট্রাকচার কি হবে জানো? এখানে একটা শর্ত বসবে, এখানে একটা শর্ত বসবে। এই শর্তটা সত্য হলে সে এখানে ঢুকবে, মিথ্যা হলে এখানে ঢুকবে। ক্লিয়ার? তারপর দেখো, এই যে জিনিসটা বলতেছিলাম, ইফ, খেয়াল করছো? যদি একটা লাইন হয়, আমি কি কোড ব্লক দিতেও পারি, কিংবা আমি চাইলে কোড ব্লকটা উঠায়ও দিতে পারি। দেখছো এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, খেয়াল করছো? খেয়াল করছো? কোড ব্লকে যদি একটা মাত্র লাইন থাকে, দেখো অনলি ওয়ান লাইন, সেক্ষেত্রে তুমি চাইলে এই সেমিকোলনগুলো উঠায়ও দিতে পারো, তারপরেও কাজ করবে, তারপরেও কাজ করবে, ঠিক আছে? ওকে, দেখো একটা সংখ্যা জোড় নাকি বেজোড় তা বের করার একটা সি প্রোগ্রাম লেখো। একটা সংখ্যা জোড় নাকি বেজোড় এটা বের করার একটা সি প্রোগ্রাম আমি হাতে লিখবো, সবাই আমার সাথে সাথে লিখো। তো তোমার প্রথম কাজ কি হবে? ইনক্লুড stdio.h, stdio.h, তারপর ইন্ট মেইন। এটা তো প্রত্যেকটা ফাংশনেই থাকে। এইবার আমাদের আসল কোড শুরু। বলো একটা সংখ্যা জোড় নাকি বেজোড় এটা বের করা কেমনে? ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে জোড়, না হলে বেজোড়, তাই না? একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি জোড় শূন্য হয় তাহলে জোড়, না হয় বেজোড়। তাহলে প্রথমত আমি সংখ্যাটা আগে ইনপুট নেই, ইন্ট এ, এই সংখ্যাটা ইনপুট নাও। scanf %d ampersand a নিলাম। এইবার আমি চেক করব ইফ এ কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, এটাই তো ভাগশেষ থাকে, এ
মডিউলো 2 একে 2 দিয়ে যদি ভাগ করো এটাই ভাগশেষ থাকে না? আমাকে বলো তুমি চাইলে একটা ব্র্যাকেটও দিয়ে দিতে পারো এখানে। এখন এই জিনিসটার ভ্যালু যদি শূন্য হয়, এই জিনিসটার ভ্যালু যদি শূন্য হয় তাহলে এ কি? জোড়। তো আমি এখানে জাস্ট প্রিন্টএফ করে দিব, প্রিন্টএফ ইভেন মানে হচ্ছে জোড়। যেহেতু একটা লাইন, জাস্ট একটা লাইন, আমি এখানে কোনো কোড ব্লকে গেলাম না, কোনো কোড ব্লক ফোর্ড ব্লকে গেলাম না, কি করলাম বুঝছো? অন্যথায় এলস কিরে ভাই, অন্যথায় এলস প্রিন্টএফ বেজোড় মানে হচ্ছে অড। বুঝলাম? ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের একটা মজার জিনিস দেখাই, ইফের মধ্যে একটা শর্ত না? বলো তো, এখানে তো একটা শর্ত বসবে, শর্তটা কি হয় সত্য না হয় মিথ্যা? সি প্রোগ্রামিং এ শূন্য মানে হচ্ছে মিথ্যা, সি প্রোগ্রামিং এ শূন্য মানে হচ্ছে মিথ্যা, শূন্য বাদে বাকি সব কিছু সত্য। বাকি সব কিছু সত্য। খেয়াল করবা, দেখো মজার জিনিস দেখাই, মনোযোগ, পুরা মনোযোগ এদিকে। সি প্রোগ্রামিং এ শূন্য মানে হচ্ছে মিথ্যা, বাকি সব কিছু সত্য। তাহলে দেখো তো, এখানে যদি আমি 0 বসাই, ইফ 0, বলো তো অ্যান্সার কি হবে? বুঝো নাই? বলতেছি, দাঁড়াও। ইফের ভেতরটা বুঝো নাই, ঠিক আছে, মনোযোগের দিকে। আমরা কি করলাম? এটা ইনপুট নিলাম। এখন এ সত্য নাকি মিথ্যা সেটাই তো আমাকে যাচাই করতে হবে। এখানেই হচ্ছে আমাদের মেইন কোডটুকু, এই 2 লাইনে এ সত্য, বুঝছো? এখানেই কি আমাদের মেইন কোডটুকু, এ কি জোড় নাকি বেজোড় সেটাই তো আমাকে যাচাই করতে হবে। এ জোড় না বেজোড়, তার লজিকটা কি? লজিকটা হচ্ছে এরকম, একে যদি 2 দিয়ে ভাগ করো, এটাই তো ভাগশেষ। কোনো সন্দেহ আছে? এই ভাগশেষটা যদি শূন্য হয়, এই ভাগশেষটা যদি শূন্যের সমান হয় তাহলে সেটা জোড়। তো এই ভাগশেষটা যদি শূন্য হয়, যদি এই শর্তটা সত্য হয়, তাহলে এর জোড়। দেখো, যদি এই শর্তটা, এই যে শর্তটা যদি সত্য হয় তাহলে এ কেমন? জোড়, না হলে এ কেমন? বেজোড়। এবার বুঝছেন? আর আমি আরেকটা জিনিস বলছি, সি প্রোগ্রামিং এ শূন্য হচ্ছে মিথ্যা, শূন্য বাদে এনিথিং সত্য। তাহলে দেখো তো, ইফ 0, তাহলে এটা শর্তটা কি মিথ্যা না? শর্ত যদি মিথ্যা হয় এই ব্লকে আসবে না, এখানে চলে আসবে। তাহলে কি প্রিন্ট হওয়ার কথা? আমাকে বলো তো, কি প্রিন্ট হওয়ার কথা? মিথ্যা প্রিন্ট হওয়ার কথা। দেখছো মিথ্যা প্রিন্ট হইছে। এবার বলো তো, শূন্য বাদে আমি যদি যে কোনো কিছু বসাই, কি বসাবা? তোমার রোল নাম্বার বসাও, ধরো তোমার রোল নাম্বার 99, তাহলে কি প্রিন্ট হওয়ার কথা? সত্য। ভাই নেগেটিভ বসালেও আসবে, তোমার রোল নাম্বার ধরো -99, কথার কথা। তাহলে তোমাদের স্কুলে রোল নাম্বার নেগেটিভ দিয়ে কাউন্ট হয়? দেখি তো, সত্য। ঠিক আছে, ক্লিয়ার? এইবার তোমাকে আমি একটা কাজ দিলাম, এইটা করবা, কিন্তু তুমি কোনো রিলেশনাল অপারেটর ব্যবহার করতে পারবা না। এই প্রোগ্রামটাই লিখবা, তুমি কোনো রিলেশনাল অপারেটর ব্যবহার করতে পারবা না, অর্থাৎ এই যে ইকুয়াল এটা ব্যবহার করতে পারবা না। কেমনে করবা বলো তো? এই প্রোগ্রামটাই দিলাম, বললাম তুমি কোনো রিলেশনাল অপারেটর ব্যবহার করতে পারবে না। দেখো, তোমার নিজেরই
মাথা উড়ে যাবে। খেয়াল করো তো, আমি এটা উঠাই দিলাম, ইকুয়াল ইকুয়াল 0 সরাই দিলাম। আমাকে বলো তো এ, খেয়াল করো, এটাও মুছে দিলাম এ পার্সেন্টেজ 2, এইটার ভ্যালু কি হইতে পারে? 0 বা 1, 0 বা 0 না। এটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি জোর? তাহলে এই যে ইফের মধ্যে শর্তটা মিথ্যা হলে জোর হয় না? বলো তো, ইফের মধ্যে শর্তটা মিথ্যা হলে জোর হয় না, তাই তো? তাহলে এলস এর মধ্যে আমি কি লিখবো? প্রিন্টএফ, আই হাই, দাঁড়াও, আমি তো আগেরটা মুছে দিচ্ছি, আমি একটু কপি করে নিই, বুঝছো? ধরতে পারছো তোমরা? যারা ধরতে পারছো ধরে ফেলছো কিন্তু অলরেডি। আমি এই জিনিসটা কপি করে পরের পেজে লিখি। আমি বললাম এই জিনিসটাই করবা, কিন্তু কোনো রিলেশনাল অপারেটর বুঝতে পারবা না, ইউজ করতে পারবা না। আমাকে বলো এ পার্সেন্টেজ 2, এ মডিউলো 2, এটার ভ্যালু হয় 0 না হয় 1? এটা যদি 0 হয় তাহলে ইফের মধ্যে শর্তটা মিথ্যা না? মিথ্যা হলে কি হওয়া উচিত? এটা যদি 0 হয় তাহলে জোর হওয়া উচিত, তাহলে মিথ্যার ব্লকে চলে যাবে। মিথ্যার ব্লক কোনটা? এলস। তাহলে প্রিন্টএফ ইভেন। আর এটা যদি সত্য হয়, মানে 0 না হয়, তাহলে এ পার্সেন্টেজ 2, এটার ভ্যালু 1 হবে। 1 হলে মানে কি এই ব্লকেই ঢুকবে, তখন কি এটা অড। বুঝতে পেরেছো বাচ্চারা? একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, না বুঝলেও। ওকে, ঠিক আছে? লজিক্যাল অপারেটর দিয়ে না, কোনো অপারেটরই লাগে না, ঠাস করে ফেলছি। ওকে, আমরা পরেরটাই যাই। খেয়াল করো, এরপরে যে বেসিক্যালি ওই জিনিসটাই কোড করে সুন্দর করে দেওয়া আছে, তোমাদের নোট করার দরকার নেই, বুঝতে পারলেই হবে। আমার প্রত্যেকটা কথা বুঝতে হবে। হ্যাঁ, অড ইভেন গুলা কি? অড মানে বেজোর, ইভেন মানে জোর। হ্যাঁ, তুমি চাইলে অড ইভেন না লিখে বাংলায় প্রিন্টএফ BIJOR, বিজোর, বাংলিশ লিখতে পারো। একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তা বের করার জন্য একটা সি প্রোগ্রাম পারবা? আমি জাস্ট মেইন পার্টটুকু লিখে দিই। ইফ a is greater than 0, এ ধরো সেই সংখ্যাটা, তাহলে কি বলো তো? প্রিন্টএফ পজিটিভ। ঠিক আছে? এখন 0 কি সেটা তো জানো না, তো আমরা আপাতত ধরে নিচ্ছি 0 পজিটিভ। আপাতত ধরে নিচ্ছি যে 0 পজিটিভ। 0 কাহিনী পরে আমরা সাইজ করব। তাহলে এ যদি 0 থেকে বড় বা সমান হয় তাহলে আমরা প্রিন্ট করব পজিটিভ, এলস কি প্রিন্ট করব? নেগেটিভ। বুঝলাম? সবাই বলো। 0 কিন্তু পজিটিভ না, আপাতত আমরা ধরে নিয়েছি 0 পজিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে মেইন জিনিস। এটা কি মেইন ফাংশনের ভেতরে ঢুকে যাবে। এর আগে তুমি প্রসেসিং করবা, এই ইনপুট নিবা, হ্যান করবা, ওগুলো তোমরা সবাই পারো। ঠিক আছে, এই কোডটাই সুন্দর করে দেওয়া আছে, এই কোডটাই সুন্দর করে এখানে লেখা আছে। এরপর বলছে দুইটা সংখ্যা ইনপুট নাও, বড় সংখ্যাটা আউটপুটে প্রকাশ করো। দুটা সংখ্যা ইনপুট নাও, বড় সংখ্যাটা আউটপুটে প্রকাশ করো। ওকে, কি করবা? তাহলে আমি মেইনটুকু লিখি খালি। ধর আমার কাছে দুইটা সংখ্যা আছে a b, তো এই দুইটা ফার্স্ট ইনপুট নিব, scanf %d %d %a %b নিলাম। এখন এদের মধ্যে বড় যে সেটাই কি আমি আউটপুটে দিব। তাহলে কে বড় চেক মারতে হবে। ইফ a যদি b এর থেকে বড় হয়, তাহলে কে বড়? a যদি b এর থেকে বড় হয়, দুইটা সংখ্যা ইনপুট নাও, বড় সংখ্যাটা আউটপুট। a যদি b এর থেকে বড় হয় তাহলে কে বড়? a বড়। প্রিন্টএফ %d is greater, কে গ্রেটার বলো তো? a greater, else
না হয় কে বড় আমাকে বলো, না হয় কে বড়, বি বড়। তাহলে এই জিনিসটাই লিখবা, জাস্ট এই পার্সেন্ট ডি এর জায়গায় কে বসবে, বি বসবে, বি বাবাজি। সবাই কি বুঝতে পারতেছি না? সহজ না? সহজ না? এ যদি বি এর থেকে বড় হয়, ওকে, পার্সেন্ট ডি এর পরে লেখাটা লাগবে, এটা না লিখলে হয়, এতটুকু না লিখলে হয়। কিন্তু তুমি সুন্দর করে লিখতে চাও না, পার্সেন্ট ডি ইজ গ্রেটার, এভাবে লিখলে সুন্দর হয়, সুন্দর হয়। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে লেখা আছে। এইবার আমাদের মেইন জিনিসে আসি। ধরো আমি তোমাকে বললাম আজকে, আজকে কি বার? মঙ্গলবার। আজকে মঙ্গলবার, আচ্ছা সোমবার। আজকে সোমবার হলে তোমাদের আচ্ছা তোমরা এফআরবি এর রুটিনটা দেখছো না? এফআরবি রুটিনটা দেখছো? আচ্ছা ধরো সকালে কোনো ক্লাস নাই, ধরো সকালে কোনো ক্লাস নাই, জাস্ট রাতে ক্লাস, জাস্ট রাতে ক্লাস। তাহলে যদি শনিবার হয় তুমি একটা ক্লাস করবা, রবিবার হলে অন্য একটা রুটিন, সোমবার হলে তোমার ব্রেন কি এভাবে চিন্তা করে না যে আজকে শনিবার হলে আমি এই ক্লাসটা করব? আচ্ছা এফআরবি এর রুটিনটা আমি একটু বাইর করি, দাঁড়াও। থাক, লাগবে না। হ্যাঁ, যদি আজকে শনিবার হয় তাহলে আমি এটা কাজ করব, যদি আজকে শনিবার না হয়ে রবিবার হয় তাহলে এই ক্লাসটা করব, যদি রবিবার না হয়ে সোমবার হয় তাহলে এই ক্লাসটা করব, যদি সোমবার না হয়ে মঙ্গলবার হয় তাহলে এই ক্লাসটা করব। এটা কি তুমি ইফ এলস এর মাধ্যমে প্রকাশ করতে পারবা? না। কিন্তু ইফ এলস এর মাধ্যমে তুমি কি প্রকাশ করতে পারবা? আজকে শনিবার হলে আমি এটা করব, না হয় অন্যটা করব। তাহলে শনিবার একদিকে, বাকি সবগুলা দিন অন্যদিকে হয়ে গেছে। ব্যাপারটা এরকম না? বলো। আচ্ছা আর বোঝার চেষ্টা করো। ধরো 7 দিন ক্লাস, তোমার ব্রেন কিভাবে চিন্তা করে? আজকে শনিবার হলে আমি এই ক্লাসটা, শনিবার না হয় রবিবার হলে এটা, রবিবার না হয়ে সোমবার হলে এটা, সোমবার না হয়ে মঙ্গলবার হলে এটা, মঙ্গলবার না হয়ে বুধবার হলে এটা, বুধবার না হয় শুক্রবার হলে এটা। তাই এভাবে চিন্তা করে 7টা শর্ত চলে আসে, তাই না? 7টা শর্ত চলে আসে। সেটা কি তুমি ইফ এলস দিয়ে করতে পারবা? না, ইফ এলস জাস্ট একটা শর্ত। শর্তটা এরকম, ধরো তুমি প্রতি শনিবারে খেলতে যাও, তাহলে শনিবার হলে তুমি খেলতে যাবা, আর কোনোদিনই খেলতে যাবা না। শর্তটা এরকম হয়ে যায়, জাস্ট 2টা। তো এখন আমাদের ব্রেইন যেহেতু এটা চিন্তা করতে পারে, তোমাদের ক্লাসের রুটিন, তাহলে কম্পিউটারকেও চিন্তা করা লাগতে পারবে। তো এইটা কম্পিউটারকে যেটার মাধ্যমে বোঝানো হয় সেটা হচ্ছে ইফ এলস ইফ ডট ডট এলস ল্যাডার। এটার মানে কি? এটার মানে কি বুঝো? ইফ এলস ইফ এলস ল্যাডার। বুঝাচ্ছি সবাই মনোযোগ। এটার স্ট্রাকচারটা এদিকে দেখো না, এদিকে দেখো না। ইফ, তার ভেতরে একটা শর্ত, এই শর্তটা যদি সত্য হয়, এই শর্তটা যদি সত্য হয় তাহলে এর মধ্যে চলে আসবে। এটা একটা কোড ব্লক। হ্যাঁ, আমি জাস্ট হলুদ কালার দিয়ে লিখছি, এটা একটা কোড ব্লক। এখন এইটা যদি মিথ্যা হয়, এখানে একটা শর্ত থাকবে, এখানে একটা শর্ত থাকবে, কন্ডিশন 1, কন্ডিশন 1। এই শর্তটা যদি সত্য হয় তাহলে এটার মধ্যে ঢুকবে। তারপরে এলস ইফ, এখানে আরেকটা শর্ত, কন্ডিশন 2। এটার পরেও একটা কোড ব্লক আছে, এটার পরেও একটা কোড ব্লক আছে। আমি তোমাকে বুঝাচ্ছি ব্যাপারটা, আমি তোমাকে বুঝাচ্ছি। এটার পরে ধরো আরেকটা এলস ইফ দিলাম, এলস ইফ, এটার ভেতরে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে, কন্ডিশন বা একটা শর্ত, কন্ডিশন 3। তারপরে এটার পরে একটা কোড ব্লক, কোড ব্লক মানে ওই যে 3-4টা লাইনের একটা কোড, দুই পাশে দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। আমি আর লিখলাম না, 2টা এলসিফ লিখলাম। তুমি চাইলে এখানে ইচ্ছা মতো এলসিফ দিতে পারো, কোনো লিমিট নাই। 10টা, 20টা, 100টা, 50টা, 1000টা দিতে পারো। সবার লাস্টে একটা এলস, এখানে কোনো ইফ নাই, এখানে কোনো ইফ নাই, সবার লাস্টে একটা এলস। এটার নিচেও একটা কোড ব্লক, এটার নিচেও একটা কোড ব্লক। তোমরা সবাই একটু লেখো এবার, এই জিনিসটা লেখো। এই জিনিসটার মানে কি আমি বুঝাচ্ছি। ইফ এলস দিয়ে, শুধু ইফ এলস দিয়ে জাস্ট একটা শর্ত চেক করা যায়। ইফ
else if এই স্ট্রাকচারটা দিয়ে, স্ট্রাকচারটা কেমন বুঝছো তো? স্ট্রাকচারটা হচ্ছে ইফ দিয়ে শুরু হবে, else if অনেকগুলা হবে, তারপর লাস্টে এলস দিয়ে শেষ। এই জিনিসটাকেই বলা হয় ইফ এলস ইফ ডট 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 এলস ল্যাডার। ল্যাডার মানে কি? সিঁড়ি না? সিঁড়ি তো, এখানে সিঁড়ির মতো অনেকগুলো এলস ইফ থাকতে পারে। বুঝাচ্ছি, মনোযোগ। ধরো এখানে এটার আগেও কিছু বিফোর, এটার আগেও কিছু কোড ছিল, সেটাকে আমরা দিলাম বিফোর, আর এটার পরেও কিছু কোড ছিল আফটার। হ্যাঁ, আফটার দিয়ে এর পরের সবগুলা কোডকে আমি বুঝালাম। ওকে, ক্লিয়ার? আমাকে বলো তো সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার। ওকে, তো কম্পিউটার প্রথমে এখানে আসবে, সে শর্তটা চেক করবে। সে যদি দেখে শর্তটা সত্য, সে ওর ব্লকে ঢুকবে, এটা রান করবে, এটা রান করে বাকি সবকে টাটা বাই বাই দিয়ে আফটারে চলে আসবে। বুঝছো? এখানে অনেকগুলা কোড ব্লক আছে, এই কোড ব্লকগুলো যে কোনো একটা রান হবে, সবগুলা রান হবে না, যে কোনো একটা রান হবে। কারটা রান হবে? যার শর্ত সত্য সেটাই রান হবে। ও প্রথমত দেখবে এই শর্তটা সত্য কিনা, এই শর্তটা সত্য হলে সে এটা রান করবে, পরের গুলা চেকই করবে না। পরের গুলা সত্য হোক মিথ্যা হোক দরকার নেই আমার চেক করার, আমি এটা সত্য পাইছি। প্রথম যখন সত্য পাবে সে এটা রান করে বাকিগুলাকে টাটা বাই বাই করে এখানে চলে আসবে। আচ্ছা, প্রথমটা যদি মিথ্যা হয় তাইলে সে এবার দ্বিতীয়টা চেক করবে। দ্বিতীয়টা যদি সত্য হয়, এটা যদি সত্য হয় তার মধ্যেটা রান করবে। এর পরের গুলা সে চেকই করবে না, পরের গুলা সত্য মিথ্যার গোষ্ঠী খেলাই। ও কি করবে? এখানে চলে আসবে। বুঝতে পারছো? এরপর কি করবে ব্যাপারটা বুঝছো? এবার এইটা যদি মিথ্যা হয় তাহলে সে এসে এটা চেক করবে। এটা যদি সত্য হয় এটা রান করবে, পরের গুলা চেক করবে না, ঠাস করে বাইরে চলে আসবে। এবার এটাও যদি মিথ্যা হয় তাহলে পরেরটা চেক করবে। এভাবে সবার লাস্টেরটা খেয়াল করো তো, এলস, এখানে কোনো শর্ত নাই, এখানে কোনো শর্ত নাই। তার মানে হচ্ছে এই সবগুলা শর্ত যদি মিথ্যা হয় তাহলে তুমি এখানে যাবা। এলস এই সবগুলা শর্ত যদি মিথ্যা হয় তাহলে জাস্ট এটা রান হবে। তোমরা কি বুঝছো? নিজে একটু চিন্তা করো এবার, তাহলে বুঝে যাবা। এগুলো কিন্তু কানেক্টেড। ইফ এলস, প্রত্যেকটার নিচে এক একটা কোড ব্লক থাকবে। কোড ব্লক বলতে কি যে হলুদ বক্সগুলা কি দিয়ে কি বুঝাইছি, এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট, তার ভেতরে অনেকগুলা লাইন। ওকে, এই যে এই জিনিসটা দিয়ে এটাই বোঝানো হয়েছে। এই যে স্ট্রাকচারটা, এটাকেই বলা হয় ল্যাডার। ইফ এলস ল্যাডার, এগুলার মধ্যে যে কোনো একটা এক্সিকিউট হবে। কোনটা এক্সিকিউট হবে? প্রথম দিক থেকে আসবে, প্রথম থেকে আসতে থাকবে, যার শর্ত প্রথমে সত্য হবে সেটা এক্সিকিউট হবে। দেখো, এই শর্তটাও সত্য হইতে পারে, এটাও সত্য হইতে পারে, তাহলে কি দুইটাই রান হবে না? প্রথমে যেটা সত্য হবে সেটা রান হবে। উপরের দিক থেকে আসতে থাকবে, যেই শর্তটা প্রথম সত্য, ধরো এটা প্রথম সত্য, রান হলো, বাকিগুলোর দরকার নাই আমার, রান হয়ে বাইরে চলে আসবে। ক্লিয়ার? ভাই লাস্টে আফটার, এটা আমি বোঝানোর জন্য দিছি। আফটার মানে হচ্ছে এর পরের যত কোড আছে না, ওই সবগুলোকে আমি আফটার দিয়ে প্রকাশ করলাম। এরপরেও তো হাজার হাজার লাইনের কোড থাকতে পারে, ওইগুলোকে আফটার দিয়ে প্রকাশ করলাম। এটা কোডের পার্ট না, বুঝাইলাম। ওকে, সুন্দর। এবার আমাকে বলো, একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, সেটা আমরা চেক করব। একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য সেটা আমরা চেক করব। ধরো আমাদের সেই সংখ্যাটা হচ্ছে ইন্ট এ, তো আমরা ফার্স্টে এটা ইনপুট নিব, scanf %d %a। আমার এবার চেক করা লাগবে এটা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। দেখছো তিনটা জিনিস চলে আসছে। তাহলে আমরা কি এরকম করতে পারি না, ইফ a is greater than 0, তাহলে আমরা কি প্রিন্ট করব বলো তো? printf পজিটিভ। আচ্ছা,
এলস ইফ এ যদি শূন্য হয় তাহলে আমরা কি প্রিন্ট করব বলো তো? তাহলে আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট এফ 0, সবার লাস্টে এলস। যদি গ্রেটার দেন 0 না হয়, লেস দেন ইকুয়াল 0 না হয়, তাহলে কি হবে? নেগেটিভ হবে, নেগেটিভ হবে। তোমরা কি বুঝতে পেরেছো? তুমি চাইলে এখানে কিন্তু একটা শর্ত দিয়ে দিতে পারো, এলস ইফ দিয়ে এ ইজ লেস দেন 0 হবে, অসুবিধা নেই। হ্যাঁ, লাস্টে যে এলস দিতেই হবে সব সময় এরকম না। এলস না দিয়ে তুমি যদি সবগুলা ইফ এলস ইফ দিয়েও করো, প্যারা নেই। তোমার আলাদা যেটা করতে হবে, শর্তটা দিয়ে দিতে হবে। আর যদি এলস দিয়ে করতে চাও, এই শর্তটা দেওয়া লাগবে না। কারণ উপরের দুটা শর্ত মিথ্যা হইলে, এটাও সত্য না এটাও সত্য না, তাহলে অটোমেটিক্যালি কি সেই শর্তটা ফিল আপ হয়ে যায়। হ্যাঁ, কি লেখছে একজন? এ গ্রেটার এ, এটা কিছু না, এটা ভুল। এ গ্রেটার দেন ইকুয়াল 0, এটা দিয়ে কিচ্ছু বুঝায় না। এ গ্রেটার দেন ইকুয়াল 0 এটা দিয়ে বুঝায়, এটা দিয়ে বুঝায় এ শূন্য থেকে বড় বা সমান কিনা। রিলেশনাল অপারেটরে পড়াইছি না? বলো, তাহলে এই প্রোগ্রামটা সবাই বুঝছো? এই প্রোগ্রামটা সবাই বুঝছো? এ যদি গ্রেটার দেন 0 হয় পজিটিভ, ইকুয়াল 0 হলে 0, আর না হয় নেগেটিভ, আর না হয় নেগেটিভ। ভাই এক্স্যাক্টলি এমনি আমার করতে হবে? আরে না, তুমি ফার্স্টে নেগেটিভ দিয়ে চেক করতে পারো না। ইফ এ ইজ লেস দেন 0 প্রিন্ট নেগেটিভ, এলস ইফ এ ইকুয়াল 0 প্রিন্ট 0, এলস প্রিন্ট পজিটিভ, পজিটিভ। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বলো 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 বলো। এখানে সুন্দর করে এটা দেওয়া আছে, দেখে নিবা। ঠিক আছে, দেখে নিবা। ওকে, দেখো একটা প্রোগ্রাম নানা ভাবে লেখা যায়, এটা যে কত ভাবে লেখা সম্ভব তোমরা চিন্তাও করতে পারবে না, তোমরা চিন্তাও করতে পারবে না। ঠিক আছে, এইবার একটা মজার জিনিস, একজন ছাত্রের মার্কস ইনপুট নাও এবং সে কি গ্রেড পাইছে, এ প্লাস, এ, বি, সি। আমি ধরো বললাম মার্কস হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত, মার্কস হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, এখন তুমি একটা প্রোগ্রাম বানাবা, যেই প্রোগ্রামে ছাত্ররা ওদের মার্কস ইনপুট দিবে, ওই প্রোগ্রামটা তাদের গ্রেড বলে দিবে, তাদের গ্রেড বলে দিবে। বুঝছো? মার্কস হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত হওয়া সম্ভব, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। একটা প্রোগ্রাম বানাবা যেখানে ছাত্ররা তাদের মার্কস ইনপুট দিবে, তোমাকে গ্রেড আউটপুট দিবে। তাহলে আমি যদি একটু গ্রেড দিয়ে দেই 80 থেকে 100 পর্যন্ত, এটা হচ্ছে এ প্লাস। ঠিক আছে, 70 থেকে আমরা একটু 79, এটা ধরো দিলাম এ। 60 থেকে 69, এটা ধরো আমরা দিলাম বি। হ্যাঁ, 0 থেকে 59, এটা দিলাম ফেল। আমি আর দিলাম না, এটা বলে দিলাম। এখন কেউ যদি নেগেটিভ নাম্বার দেয় বা 100 থেকে বেশি দেয়, তোমার প্রোগ্রামটা কি বলবে? তুমি দুষ্টামি করতেছো, ভুলাও মানে ভুল ইনপুট, এটা বলবে না? বলো তো, ইনভ্যালিড ইনপুট, তাই তো? এটাই তো তোমার প্রোগ্রামটা বলা উচিত। সেটাও কিন্তু তোমাকে হ্যান্ডেল করা লাগবে, বুঝতে পারছো? বুঝছো? এগুলো হচ্ছে স্কোর। 100 বেশি বা 0 থেকে কম দিলে কি? 0 থেকে কম দিলে কি তোমাকে বলতে হবে যে ইনভ্যালিড ইনপুট। চলো দেখি এটা কিভাবে করবা। তো প্রথম কাজ কি হবে? মার্কসটা ইনপুট নেওয়া। আমি মেইন ফাংশন কিচ্ছু লিখতেছি না, ইন্ট মার্কস। মার্কস না দিয়ে আমি এন দিয়ে বুঝাই, মার্কস তো অনেক বড়, লিখতে ঝামেলা হবে। তুমি মার্কস দিয়েই করবা, তুমি মার্কস দিয়েই করবা। তো আমি ফার্স্টে স্ক্যান এফ, আচ্ছা এম দিয়ে প্রকাশ করি, মার্কস স্ক্যান এফ, এটা ইনপুট নাও। তুমি কিন্তু একটু সুন্দর করে লিখবা। আচ্ছা, এটা আমি কম্পিউটারে করে দেখাই, হ্যাঁ, তোমরা হাতে করতে পারবা, আমি জানি তোমরা পারবা। ওকে, জানি তোমরা পারবা। ঠিক আছে, ওকে।
সো আমরা প্রথমে মার্কসটা নিলাম, আমরা আপাতত দশমিক নম্বর সংখ্যা মানে মার্কস হিসেবে নিচ্ছে না, পূর্ণ সংখ্যাই নিচ্ছি। তো ইন্ট মার্কস তুমি কিন্তু সুন্দর করে লিখবা। তুমি ফার্স্টে প্রিন্টএফ দিবা, স্টুডেন্টকে বলবা কি এন্টার ইয়োর মার্কস, এটা তুমি সুন্দর করে বলবা না? ফার্স্টে বলতে হবে তো, তাই না? তারপর তুমি চাও যে তোমার প্রোগ্রামটা সুন্দর হোক, তারপর কি তুমি এই মার্কসটা ইনপুট নিবা। স্ক্যানএফ, স্ক্যানএফ, স্ক্যানএফ কি হবে? %d এম্পারসেন্ট মার্কস। ওকে, নিলা। এখন তোমার চেক করার পালা। তুমি প্রথমে দেখবা, তুমি প্রথমে কি দেখবা, আমার যেই মার্কসটা সেটা কি 100 থেকে বড়? সেটা কি 100 থেকে বড়? সেটা যদি 100 থেকে বড় হয় তাহলে তুমি কি প্রিন্ট করবা বলো তো? কি প্রিন্ট করবা? প্রিন্টএফ ইনভ্যালিড ইনপুট, তাই না? কারণ মার্কস তো 100 থেকে বড় হইতে পারে না, তাই তো? আমাকে সবাই বলো তো, তাই না? আচ্ছা, ইনভ্যালিড ইনপুট কি শুধুমাত্র এটার ক্ষেত্রে? অন্য কোনো ক্ষেত্রে ইনভ্যালিড ইনপুট আসতে পারে, 0 থেকে ছোট হলেও কিন্তু ইনভ্যালিড। তাহলে মার্কসের ভ্যালু যদি 100 থেকে বড় হয়, 100 থেকে বড় হয় বা 0 থেকে ছোট হয়, 100 থেকে বড়, 100 থেকে বড় বা, এবং না কিন্তু বা, তাহলে লজিক্যাল অর 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয়, তাহলে কি ইনভ্যালিড ইনপুট না? আমাকে বলো। তাহলে প্রথমেই কিন্তু তুমি ওই কেসটা হ্যান্ডেল করে ফেলছো। যারা দুষ্টু ছেলে আছে উল্টাপাল্টা নাম্বার দিবে, তাদের কেস কিন্তু হ্যান্ডেল করা শেষ। দেখো আমি এখানে বললাম তুমি যদি 100 থেকে বড় মার্ক দাও বা 0 থেকে বড় ছোট ইনপুট দাও, এটা বা এইটা, খেয়াল করছো? এটা একটা রিলেশনাল, এটাও একটা কি রিলেশনাল, আর দুটাকে একসাথে জোড়া লাগাইছি কি একটা লজিক্যাল অপারেটর। এটার আউটপুট কি সত্য বা মিথ্যা হবে? যদি এইটা সত্য হয় তাহলে কি ইনভ্যালিড দিছো, তাই তো? আচ্ছা, এরপরে তুমি যখন এলস ইফে যাবা, এবার আমাদের মার্কসটা কি 0 থেকে 100 মাঝামাঝি। 0 থেকে 100 বাইরে হলে কিন্তু এখানেই কট খেয়ে যাবে, বুঝতে পারছো? দেখো দেখো দেখো, তুমি যদি 0 বা 100 বাইরে মার্ক দাও, এই ইফের মধ্যেই কট খেয়ে যাবে না? 0 বা 100 বাইরে হলে এখানেই কট, ইনভ্যালিড ইনপুট আউটপুট। এখন এই যে এটা একটা জালের মতো চিন্তা করতে পারো, একটা জাল, যেই জালের মধ্যে 100 আর 0 বাইরের মার্কস দিলেই সে কট খেয়ে যাবে। তাহলে এই জালটা পার হয়ে কারা যাবে? 0 থেকে 100 মাঝের যেই মার্কসগুলা। আচ্ছা, 0 থেকে 100 মাঝের যেই মার্কসগুলা সেগুলো এখানে গেল। তাহলে এবার ওই মার্কসগুলা যদি 80 থেকে বড় বা সমান হয়, 80 থেকে বড় বা সমান হয়, তাহলে আমি কি প্রিন্ট করব? এ প্লাস। ভাইয়া শুধু 80 থেকে বড় চেক করলেন, 100 থেকে ছোট চেক করলেন না, 100 ছোট বা সমান চেক করলেন না? সেটা অলরেডি কিন্তু এখানে চেক হয়ে গেছে। 100 বড় হইলে ও কিন্তু এখানে আসবেই না, বুঝছো? বুঝছো, 100 বড় বা 0 ছোট হলে এই ইফের মধ্যেই সে কট, এগুলো আর রানই হবে না। তাহলে এলস ইফে কখন আসবে? যখন মার্কসটা 0 থেকে 100 মাঝামাঝি। তো জাস্ট 80 থেকে বড় বা সমান এটা চেক দিলেই তো হয়, তাই না? তুমি চাইলে আবার চেক দিতে পারো যে 80 থেকে বড় বা সমান এবং 100 থেকে ছোট বা সমান কিনা, এবং তুমি চাইলে এটা দিতে পারো, হ্যাঁ, মার্কসটা 100 থেকে ছোট বা সমান কিনা। বাট এটা আসলে কোনো কাজ নাই, শুধুমাত্র কোডটা বড় হবে, না দিলেই ভালো। তো কি করবা? প্রিন্টএফ, প্রিন্টএফ এ প্লাস, এ প্লাস, ক্লিয়ার? এখানে একটা ট্যাব দিতে হবে, ট্যাব দিতে হবে, বুঝতে পারছো? দেখো আমাদের কোডগুলো যাতে দেখতে সুন্দর হয়, ইফ, ইফের পরের যেই ব্লকটা, এই যে এটা ইফের আন্ডারের কোড ব্লক, এটা ইফের আন্ডারের কোড ব্লক, এই জন্য আমি একটা ট্যাব দিছি। দেখতে সুন্দর লাগে না? দেখতে সুন্দর লাগে না? তাই তো? হ্যাঁ, বুঝছো? আচ্ছা, দেখতে কি সুন্দর লাগে বলতেছি, বলতেছি এটাকেই বলা হয় ইন্ডেন্টেশন। হ্যাঁ, আচ্ছা, এবার এর পরের এলসিফে আসবো। দেখো এখানে এসে আমি চেক দিব, বলো তো কি চেক দেওয়া লাগবে?
60-এর থেকে বড় বা সমান কিনা এটা চেক, আচ্ছা 70-এর থেকে বড় বা সমান কিনা এটা চেক দিলেই হয় না? আর কি কিছু চেক দেওয়া লাগে? ভাই 80-র থেকে ছোট বা সমান ওটা চেক দেওয়া লাগবে না? না না, 0 আর 100-র বাইরে হলে এখানেই বাদ। এখানে যারা আসবে, এই এলসে যারা আসবে তারা 0 থেকে 100-র মধ্যে। ওরা যদি 80-র থেকে বড় হয় তাহলে এই এলসিফের মধ্যে কট খাবে। যদি 80-র থেকে ছোট হয়, সরি হ্যাঁ 80-র থেকে ছোট হয় তখনই এখানে আসবে। তো এখানে 80-র থেকে ছোট কিনা সেটা চেক দেওয়ার দরকার আছে? আমাকে বলো, দরকার আছে? দরকার আছে না। ঠিক আছে, সবাই সবাই বুঝলাম? বুঝলাম। তাহলে কি প্রিন্ট করব? এ এ তারপর কি বলবো বলো তো, বলো তো 60 থেকে বড় বা সমান কিনা। তাহলে কি বি। অন্যথায় যদি একটাও সত্য না হয় তাহলে ওর মার্কস 60 থেকে কম কিন্তু 0-র থেকে বেশি। কারণ 0-এর কম হলে এখানেই বাদ, এখানেই বাদ, এখানেই বাদ। সবার লাস্টে কি বলো? এলস কি প্রিন্ট করবা? কি প্রিন্ট করবা বলো? ফেল করেছো বাবা, এটা প্রিন্ট করবা। বুঝছো সবাই? আমাকে বলো তোমরা সবাই কি বুঝছো? আবার বলতেছি, দেখো মনোযোগ দাও, হ্যাঁ মনোযোগ দাও। দাঁড়াও, আমি একটু স্পেস দিয়ে সুন্দর করে দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তুমি ইনপুট নিছো, প্রথমত মার্কসরা যদি 100-র বাইরে, 100-র বড় বা 0-র ছোট হয় বলে দিবা ইনভ্যালিড ইনপুট। ওকে, বুঝছো? তাহলে ইনপুটটা যদি 100 থেকে বড় বা 0 থেকে ছোট হয় এখানেই কট, এটা রান হবে, তারপর কি সবার লাস্টে চলে আসবে, এই রিটার্ন 0-তে চলে আসবে। এইবার ধরো এটা মিথ্যা, তার মানে আমাদের মার্কসটা কি 0 থেকে 100-র মধ্যে না? এখন তুমি চেক করলা যদি 80 থেকে বড় হয় তাহলেই এ প্লাস। ভাইয়া 80 থেকে বড় 100 থেকে ছোট হওয়ার কথা ছিল না? 100 থেকে ছোট সেটা কিন্তু এখানেই ফিল আপ হয়ে গেছে, নাহলে সে আসতো না। তাহলে জাস্ট এটা চেক দিলেই হচ্ছে 100 থেকে ছোট বা সমান কিনা সেটা দরকার নেই। তো 80 থেকে বড় হলে, কারণ এখানে যে ইনপুটগুলো আসছে তারা 0 থেকে 100-র মাঝামাঝিই হবে, তো এই সংখ্যাগুলোর মধ্যে যারা 80 থেকে বড় তারাই তো এ প্লাস। এটা যদি সত্য হয় এটা রান হবে, টাটা বাই বাই, বাইরে চলে আসবে। যদি এটা মিথ্যা হয় তার মানে আমাদের মার্কসগুলো আসলে, মার্কসটা আসলে 80-র থেকেও বড় না, 80-র থেকে ছোট, 80-র থেকে ছোট, 80-র থেকে ছোট। যদি 70-র থেকে বড় বা সমান হয় তাহলে এ, এটা সত্য হলে এটা প্রিন্ট হবে, বাইরে চলে আসবে। বুঝলাম সবাই? ক্লিয়ার তো? না হলে এটা, আর সবার লাস্টে এখানে একটাও সত্য হয় নাই, তাহলে কি মার্কসটা অবশ্যই 0 আর 60-এর মধ্যে আছে। রান করি। বলো তুমি কত পাইতে চাও? 500 দিলাম, 500। দেখো কি বলছে, ইনভ্যালিড ইনপুট, ইনভ্যালিড ইনপুট। তারপর কত পাইতে চাও আমাকে বলো, কত দিবা? 55 দিলাম। 55 দিলে কি হবে? হ্যালো, আবার একটু রান করি। এই কি হইছে? ঠিক আছে, আমরা কত দিলাম? ধরো 44 দিলাম। 44 দিলে কি ফেল আসা উচিত? আসছে? আসছে। তারপর কত ধরো 79 দিব। 79 দিলে কি আসা উচিত? এ আসছে? আসছে। বুঝতে পারলাম সবাই? একটু খেয়াল করো তো আমি কি করলাম। সবগুলো এক জায়গা থেকে শুরু করছি। আমাদের প্রোগ্রামটা এবার রান করে দেখি তো। এন্টার ইওর নাম্বার, কত দিলাম? ধরো 78। সে কিন্তু কারেক্ট আউটপুট দিচ্ছে, কিন্তু আমাদের কোড পড়তে অসুবিধা হচ্ছে, তাই না?
একটু হিজিবিজি লাগতেছে। তারপর আমি স্পেসগুলা দিছি দেখে বোঝা যাচ্ছে, স্পেস না দিলে আরো বেশি হিজিবিজি হয়ে যাইতো। আচ্ছা, তোমার পড়তে যাতে সুবিধা হয় এই জন্যই কি আমরা কি করি বলো তো? আমরা কি করি? ইন্ডেন্টেশন করি। এই যে খেয়াল করো, এই যে দেখো, হয় নাই কি হলো? এই এটাই কি ইন্ডেন্টেশন। বুঝছো? নিউ লাইন না দিলে কিছু হবে না, কিছু হবে না। এই ইন্ডেন্টেশন ব্যাপার কি বোঝা গেছে আমাকে বলো? এই তো তোমরা ইফ এলস ইফ শিখে গেছো, ইফ এলস ইফ শিখে গেছো। এই প্রোগ্রামটাই সুন্দর করে আমি এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি। একজন ছাত্রের মার্কস ইনপুট নাও এবং সে কি গ্রেড পেয়েছে সেটা আউটপুটে প্রকাশ করো। পারবা না? আমাকে সবাই বলো, পারবা না? পারবা, পারবা, সুন্দর সুন্দর। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে ইফ 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 ল্যাডার। ইফ ইফ ল্যাডার, ইফ ইফ ল্যাডার। দেখো এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট মনোযোগ দাও। ইফ এলস ইফ, ওই যে ল্যাডারটা ছিল না, ইফ এলস ইফ যেটা, এখানে কিন্তু সবগুলা কানেক্টেড, এর মধ্যে যে কোনো একটা যাবে, বুঝছো? এর মধ্যে যে কোনো একটা এক্সিকিউট হবে। কোনটা এক্সিকিউট হবে? সর্বপ্রথম যেটা সত্য সেটা এক্সিকিউট হবে। এবং এই সবগুলা কিন্তু রিলেটেড, কারণ এটা সত্য হলে আর পরে একটাও এক্সিকিউট হবে না, কিংবা এটা সত্য হলে এর পরে একটাও এক্সিকিউট হবে না। আমার কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে ইফ এলস ইফ, ইফ ইফ এলস ইফ, এলস ইফ এলস ইফ এলস ল্যাডার, সবগুলা কানেক্টেড। প্রথম যেটা সত্য হবে সেটাই রান হবে, পরের গুলা রান হবে না। তার মানে এই সবগুলা ব্লকের জাস্ট একটা রান হবে। আমরা এখন যে ল্যাডারটা দেখবো সেটা হচ্ছে ইফ ইফ ল্যাডার। ইফ ইফ ল্যাডার এটা কি করে জানো? ইফ এখানে একটা শর্ত, এর নিচে একটা কোড ব্লক, এর নিচে একটা কোড ব্লক, ঠিক আছে? এর নিচে একটা কোড ব্লক, তারপর এটার নিচে আরেকটা ইফ ব্লক, এটার নিচে আরেকটা ইফ ব্লক, বুঝছো? এটার নিচে আরেকটা। এখন এগুলা একটা আরেকটার সাথে রিলেটেড না, একটা আরেকটার সাথে রিলেটেড না। সে এসে দেখবে এই শর্তটা সত্য কিনা, সে এসে দেখবে এই শর্তটা সত্য কিনা। এই শর্তটা সত্য হলে তার মধ্যে ব্লকটা রান হবে, বুঝছো? বুঝাচ্ছি বুঝাচ্ছি। সে এসে দেখবে এটা সত্য কিনা, এটা সত্য হলে এটা রান হবে, না হলে রান হবে না। তারপরে এসে এটা চেক করবে, এটা সত্য হলে রান করবে, না হলে করবে না। তারপরে সে এটা চেক করবে, সত্য হলে রান করবে, না হলে করবে না। কোনো সম্পর্ক নাই একটার সাথে আরেকটা। ফার্স্ট এটা রান হবে, পরে এটা, পরে এটা। বুঝতে পারছো? এই তিনটার মধ্যে কোনো রিলেশন নাই, সিরিয়ালি চেক হইতে থাকবে। সত্য হলে ভেতরে রান হবে, নাহলে হবে না। সত্য হলে ভেতরে রান হবে, নাহলে হবে না। সত্য হলে ভেতরে রান হবে, নাহলে হবে না। আগেরটার ক্ষেত্রে দেখছিলাম এটা যদি রান হয় পরের কোনোটা রান হইতো না, কিন্তু এখানে সবগুলো হবে। ক্লিয়ার? সবাই 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 আমাকে বলো, বুঝলাম বুঝলাম বুঝলাম? সবাই কি বুঝলাম? বুঝলাম, বুঝে ফেলছি, তাই না? সুন্দর সুন্দর, ঠিক আছে। কন্ডিশনাল এক্সপ্রেশনের পরে কোন কোন বন্ধনী দিয়ে ইফ ব্লকটি আবদ্ধ থাকে? কন্ডিশনাল এক্সপ্রেশনের পরে বলো তো, ইফ, এখানে হচ্ছে আমাদের সেই কন্ডিশনাল এক্সপ্রেশনটা, তারপরে কোন বন্ধনী দিয়ে ইফ ব্লকটি আবদ্ধ থাকে? বলো তো। এটা এ নাকি বি? কনফিউজিং কোয়েশ্চেন, প্রশ্নটা হয় না আসলে। কন্ডিশনাল এক্সপ্রেশনটা আবদ্ধ থাকে এটা দিয়ে, এটার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটা দিয়ে আবদ্ধ থাকে সাধারণত, কিন্তু এটা দিয়ে আবদ্ধ না করলেও কিন্তু হয় যখন এক লাইন হয়। বুঝতে পারছো সবাই সবাই? পরেরটা কোন ব্লকের সাথে, এগুলো পারবা তোমরা, এগুলো বাচ্চাদের কোয়েশ্চেন, তাই না? এগুলো কিন্তু আসে, এগুলো আসে। বলো কোন ব্লকের সাথে এলস ব্যবহার করা হয়? ইফ। বাকি ব্লকগুলো এখনো শিখি নাই, বাট আমরা শিখে ফেলবো, আচ্ছা ঠিক আছে। এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসে যাচ্ছি, নেস্টেড ইফ এলস। টাইটেল দাও, নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস। নেস্টেড মানে কি? ইফ এলস এর ভেতরে ইফ এলস হইতেই তো পারে,
পারে না? পারে তো, ওটাই আমরা দেখব। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ইফ এলস এর ফ্লো চার্ট। দেখো তো বুঝতে পারো কিনা, নিজে নিজেই কিন্তু বোঝা যায়, সেলফ এক্সপ্লেনেটরি। তুমি স্টার্ট করছো একটা শর্ত, শর্তটা সত্য হলে এটাই ঢুকবা, মিথ্যা হলে এখানে ঢুকবা, তারপর এখানে স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ। সত্য হলে এটা এক্সিকিউট করে ইফ এলস এর লাস্টে চলে আসবা, মিথ্যা হলে এটা এক্সিকিউট করে ইফ এলস এর লাস্টে চলে আসবা, তাই না? বলো, বুঝলাম? বুঝলাম। এখন কেমন হতো যদি এইটার ভিতরে আমি আরেকটা ইফ এলস দিয়ে দিতাম? পারতাম না? পারতাম তো। ওটাই দেখবো, ওটাই দেখবো। এবার হচ্ছে নেস্টেড ইফ এলস, এইটার স্ট্রাকচার। নেস্টেড ইফ এলস এটার স্ট্রাকচার খেয়াল করো। তুলনা স্লাইডে থাকবে, স্লাইডে থাকবে, পুরো মনোযোগটা আমার দিকে দিবা। দেখো তো ফার্স্টে স্টার্ট করলাম, এই যে এখানে একটা ইফ, এখানে একটা ইফ। যদি সত্য হয় আমি এই ব্লকে ঢুকবো, যদি সত্য হয়, যদি সত্য হয় তাহলে আমি যে এই ব্লকটায় ঢুকবো, বুঝছো? যদি মিথ্যা হয় তাহলে এই ব্লকটায় ঢুকবো। ক্লিয়ার? যদি সত্য হয় এই ব্লকটায় ঢুকবো, এই শর্তটা। যদি মিথ্যা হয় তাহলে এখানে ঢুকবো। এটাই ঢুকে আবার দেখলাম আরেকটা শর্ত, এটা সত্য হলে এখানে ঢুকবো, এটা মিথ্যা হলে এখানে ঢুকবো। ফলসের মধ্যে ঢুকি দেখি আরেকটা শর্ত, এটা সত্য হলে এখানে, এটা সত্য হলে এখানে। তারপরে তোমরা কি বুঝছো? আমি একটু কোডের মাধ্যমে দেখাই, তোমরা চাইলে এটা লিখতে পারো। ইফ একটা শর্ত, ধরো কন্ডিশন 1, এইটা সত্য হলে তুমি কি এই ব্লকে ঢুকছো। এইটা মিথ্যা হলে, এটা সত্য হলে তুমি এখানে ঢুকছো, এটা মিথ্যা হলে তুমি এই ব্লকটায় ঢুকছো। এবার এই ব্লকে ঢুকে তুমি আবার দেখো আরেকটা শর্ত, ইফ কন্ডিশন 2, এটা সত্য হলে তুমি এটা রান করবা, এটা মিথ্যা হলে ধরো এখানে রান করবা। আবার এলস এর মধ্যে ঢুকে দেখছো আবার ইফ কন্ডিশন 3, এটা সত্য হলে এটা রান করবা, এলস এটা রান করবা। ক্লিয়ার? এত কমপ্লেক্স কি আসবে? আসবে। এটা কমপ্লেক্স না, এটা কমপ্লেক্স না, এটা সহজ। দেখো সহজভাবে চিন্তা করো, সহজ। ইফের মধ্যে ঢুকছো, ঢুকে দেখো আরেকটা ইফ, এটার ভিতরে কিন্তু আরো ইফ দেওয়া যায়, নেস্টেড, যত প্রকারে পেঁচাইতে পারো। বুঝতে পারছো? জিলাপির প্যাচ যত বেশি দিতে পারো, ওরকম আর কি। সবাই কি বুঝছো? আমাকে বলো। এটাই হচ্ছে নেস্টেড ইফ এলস। স্ট্রাকচারটা বুঝো তাইলেই হবে, স্ট্রাকচারটা বুঝো তাইলেই হবে। এরকম ফ্লো চার্ট কোনো কিছুর সাথে পরিচিত লাগতেছে আমাকে বলো তো, এইরকম ফ্লো চার্ট পড়াইছি, কোনো কিছুর সাথে কি পরিচিত লাগতেছে? কার সাথে? কার সাথে? এরকম ফ্লো চার্ট পরিচিত লাগতেছে? একটা শর্তের পর আরেকটা শর্ত চেক করা, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বা তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটাই ঠিক এরকম উপায় করছিলাম না? ফার্স্টে চেক করতাম এ কি বি এর থেকে বড় কিনা, এ কি বি এর থেকে বড় কিনা, সত্য হলে এখানে ঢুকতাম। তারপর চেক করতাম এ কি সি এর থেকে বড় কিনা, তাহলে প্রিন্ট করতাম এ সবচেয়ে বড় নাইলে সি। এখানে এসে এ বি এর থেকে বড় না, চেক করতাম বি কি সি এর থেকে বড়, সত্য হলে বি প্রিন্ট করো নাইলে সি প্রিন্ট করো। মিলছে? মেলা লাগবে। সবাই কি বুঝলাম? আমাকে বলো তো, সবাই কি বুঝলাম? আমাকে বলো। এই যে চলে আসছে, চলে আসছে সেই বাবাজি। তিনটা সংখ্যা ইনপুট নাও এবং এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা প্রিন্ট করো, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা প্রিন্ট করো। ঠিক আছে, মনোযোগ মনোযোগ। তো আমি এই কোডটা লিখবো, কোডটা লিখবো। ধরো তিনটা সংখ্যা ইন্ট এ বি সি, ইনপুট নাও scanf, scanf %d %d %d। এরপর থেকে আর ইনপুট নিব না, তুমি এগুলো পারো, $a $b $c।
বুঝলাম? আচ্ছা, এবার ধরো আমি সিম্পল লজিক দিয়ে করব, কোনো নেস্টেড ফেস্টেড নাই, সিম্পল লজিক। আমার মাথায় কিরকম সিম্পল লজিক, ইফ এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে কে সবচেয়ে বড়? কে সবচেয়ে বড় বলো তো? এ সবচেয়ে বড়, তাই না? তাই তো। এলস ইফ বি যদি এর থেকে বড় হয় এবং এন্ড, দেখছো এন্ড, বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে কে সবচেয়ে বড়? কে সবচেয়ে বড়? এই সর্বনাশ, ডি লিখছি কেন? এ বি। আর না হয় কে সবচেয়ে বড়? সি। শেষ, তাই না? বুঝলাম সবাই? ক্লিয়ার তো? এটা সহজ না? এটা অনেক সহজ, কিন্তু এটা কম্পিউটারের জন্য না একটু ইনএফিশিয়েন্ট। কম্পিউটারকে এক জিনিস দুইবার চেক করা লাগছে, খেয়াল করো। এ যদি বি এর থেকে বড় হয়, এই শর্তটা যদি একবার চেক করে, এটা কি পরে আর কম্পিউটারকে আবার চেক করার কি দরকার হয়? একই কাজ সে দুইবার করছে না? এ বি এর থেকে বড়, এটা সত্য হলে এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হলে এটা সত্য হবে। একই কাজ দুইবার করছে। কম্পিউটারের জন্য ইনএফিশিয়েন্ট, বাট প্রোগ্রাম ঠিক আছে। তোমাদের জন্য খুব সহজ, তোমাদের জন্য খুব সহজ। সো আমরা এটাকে এভাবে করতে পারি, আমরা এটা এভাবে করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার তো? বুঝলাম। এখন এই জিনিসটা আমি নেস্টেড ইফ এলস দিয়ে দেখাবো। আমি তোমাকে বলে দিলাম এখানে কোনো তুমি লজিক্যাল অপারেটর ব্যবহার করতে পারবে না, বলে দিচ্ছি। কোনো লজিক্যাল অপারেটর ব্যবহার করতে পারবে না, এন্ড ব্যবহার করতে পারবে না। তাহলে কেমনে করবা? নেস্টেড ইফ এলস দিয়ে করতে হবে। তোমাদের মনে পড়ে নিশ্চয়ই? আচ্ছা, এই জিনিসটাই আমি এখানে লিখে দিছি, আগের কোডটাই খুব সুন্দর করে এখানে লিখে দিছি। এক্সামে এটা করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। কিছু না বলা থাকলে এক্সামে এটা করতে পারবে, অবশ্যই করতে পারবে। এখন যদি বলতো সবচেয়ে ছোট সংখ্যাটি, জাস্ট গ্রেটার দেনের জায়গায় কি লেস দেন দিয়ে দিতা, গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিয়ে দিতা। ওকে, এই বেচারাকে মনে আছে? বলো তো, ওকে কি মনে আছে? তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন এখানকার যে অ্যালগরিদম ফ্লোচার্ট, সেটা অনুযায়ী আমরা একটু করি তো। আমি তিনটা সংখ্যা ইনপুট নিলাম না, আমার কাছে তিনটা সংখ্যা আছে, ধরো এবিসি। এই ইনপুট নেওয়া তো তুমি জানোই। আমি জাস্ট লজিক পার্টটুকু লিখবো। তো প্রথমত ইফ, খেয়াল করো আমি কাহিনী কি করছিলাম, আমি চেক করছি এ ইজ গ্রেটার দেন বি কিনা। এটা সত্য হলে একটা কাজ, এটা মিথ্যা হলে আরেকটা কাজ, তাই তো? তাহলে ব্যাপারটা হবে এরকম, ইফ এ ইজ গ্রেটার দেন বি, এটা সত্য হলে আমি এই জিনিসটা করব, এলস আমি অন্য একটা কাজ করব। এরকমই তো সুন্দর করে লিখলাম। এইবার এটা যদি সত্য হয় তাহলে এ বি এর থেকে বড়, এটা যদি সত্য হয় এ বি এর থেকে বড়। আমি যদি চেক করি এ সি এর থেকে বড় কিনা, এটা সত্য হলে বলো তো কে সবচেয়ে বড়? এ সবচেয়ে বড়, তাই না? বুঝলাম সবাই আমাকে বলো, তোমার কি ক্লিয়ার? আমি জাস্ট ওই অ্যালগরিদম ফ্লোচার্ট অনুযায়ী দেখাচ্ছি। এ বি এর থেকে বড়, এটা সত্য হলে এ অলরেডি বি এর থেকে বড়। এখন এ যদি সি এর থেকেও বড় হয় তাহলে এ সবচেয়ে বড়। অন্যথায় কে সবচেয়ে বড় বলো তো? এ বি এর থেকে বড় কিন্তু এ সি এর থেকে ছোট, এ বি এর থেকে বড় কিন্তু এ সি এর থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় কে? সি। এবার এলস, এখানে আসছো, এটা মিথ্যা হলে এখানে আসবা, তাই না? আমাকে বলো তো এটা যদি মিথ্যা হয়
তাহলে এখানে আসবা। তাহলে কে বড়, এ বড় নাকি বি বড়? বি বড়, বি বড়, বি এর থেকে বড়। এবার চেক করব বি কি সি এর থেকে বড়। তাহলে কে সবচেয়ে বড়? কে সবচেয়ে বড় আমাকে বলো তো? বি সবচেয়ে বড়। অন্যথায় কে সবচেয়ে বড়? সি সবচেয়ে বড়। কঠিন না কিন্তু, কিন্তু এটা না কম্পিউটারের জন্য অনেক ইফিশিয়েন্ট। কেন ইফিশিয়েন্ট? ওর চেক কম করা লাগতেছে, যদিও এখানে দেখে বড় মনে হচ্ছে, ওর চেক আসলে কম করা লাগতেছে। ভাইয়া সেকেন্ড ব্র্যাকেট দেন নাই, লাগে না। সেকেন্ড ব্র্যাকেট তো লাগবে না, আমি জাস্ট লজিকটা দেখালাম, বাকিটা তোমরা করে নিতে পারবা। ইন্ট মেইন, ইনক্লুড stdio.h, ইন্ট মেইন, scanf, printf, এগুলো তো পারবা, এগুলো তো পারবা। তাহলে এটা কি ওই ফ্লো চার্টের মতোই করলাম না? পারবা তো সবাই? আমাকে বলো, পারবা না? এখন এটা করার আরেকটা সুন্দর উপায় দেখাইছিলাম ফ্লো চার্টে, মনে পড়ে? ওভাবে তোমরা কোডটা করবা, ওই উপায় দেখবা পারো কিনা, ওই উপায়ে তোমরা কোডটা করবা, দেখবা পারো কিনা। ঠিক আছে সবাই বলো তো, বলো বলো। বুঝলাম, বুঝছি। আরেকটা ওয়েতে করাইছিলেন, ওইটার কোড কি হবে? ওইটা নিজেরা করবা। দুইটা ওয়ে অলরেডি দেখাই দিছি, যে কোনো একটাই করলেই হয়। থার্ড ওয়েটা তোমরা নিজেরা করবা। এই যে এটার কোডটা এখানে দেওয়া আছে, এটার কোডটা এখানে দেওয়া আছে। আচ্ছা মনে আছে একটা সংখ্যা বা একটা বছর লিপিয়ার কিনা, একটা বছর লিপিয়ার কিনা সেটা বের করার অ্যালগরিদম? এখন এটা পারবা? একটা সংখ্যা তুমি ইনপুট নিলা, সেটা যদি 400 দিয়ে বিভাজ্য হয়, সেটা যদি 400 দিয়ে বিভাজ্য হয় তাহলে লিপিয়ার। 400 দিয়ে বিভাজ্য না হলে তুমি আরেকটা কি ইফ এলস অ্যাপ্লাই করবা, সেটা 100 দিয়ে বিভাজ্য নয় কিন্তু 4 দিয়ে বিভাজ্য কিনা। সত্য হইলে লিপিয়ার, না হলে লিপিয়ার না। পারবা এটা? সহজ কিন্তু, ফ্লোচার্ট থাকলে পানির মতো সহজ। ইফ সংখ্যাটা 400 দিয়ে বিভাজ্য কিনা, সত্য হলে লিপিয়ার, না হলে তুমি এলস এর মধ্যে ঢুকছো, এলস এর মধ্যে গিয়ে আবার একটা শর্ত চেক, এই শর্তটা চেক। সত্য হলে লিপিয়ার প্রিন্ট করবা, নাইলে না, নাইলে না, নাইলে না। ক্লিয়ার? তাহলে এটার কোড আর আমি লিখে দিচ্ছি না। মনোযোগ, মনোযোগ এদিকে, মনোযোগ এদিকে। এখান থেকে মেইন কোড শুরু। দেখো ইয়ার পার্সেন্টেজ 400 ইকুয়াল 0 মডিউলো, তার মানে বছরটা যদি 400 দিয়ে বিভাজ্য হয় তাহলে লিপিয়ার। বছরটা যদি 400 দিয়ে বিভাজ্য হয় লিপিয়ার। তাহলে ইফ ব্লকের কাজ শেষ, এলসে ঢুকলাম। আবার আমি চেক করলাম, দেখো এখানে কিন্তু নেস্টেড। বছরটা 100 দিয়ে বিভাজ্য নয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 100 দিয়ে বিভাজ্য নয় এবং 4 দিয়ে বিভাজ্য। এটা সত্য হলে লিপিয়ার, না হলে লিপিয়ার না, না হলে লিপিয়ার না। একটু তাকাও, তুমি কি বুঝছো? খুবই সহজ ফ্লোচার্ট থেকে, খুবই সহজ ফ্লোচার্ট থেকে। ক্লিয়ার? ভাই এখন থেকে পড়লে কি বইটা পসিবল? হ্যাঁ পসিবল, পড়ো, কোয়েশ্চেন না করে পড়ো, ঠিক আছে? আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের ইফ এলস এই ব্যাপারটা শেষ, এর মাধ্যমে আমাদের ইফ এলস এই ব্যাপারটা শেষ। তো আমরা এখন একটা নতুন কনসেপ্ট নিয়ে কাজ করব, এটাকে বলা হয় সুইচ। আমরা এখন একটা নতুন কনসেপ্ট নিয়ে কাজ করব, এটা হচ্ছে সুইচ। তো সুইচ ব্যাপারটা কি? ধরো আমি তোমাকে বললাম তুমি একটা সংখ্যা ইনপুট দিবা, একটা সংখ্যা ইনপুট দিবা, সেই সংখ্যাটা 1 থেকে 7 এর মধ্যে, সেই সংখ্যাটা 1 থেকে 7 এর মধ্যে যদি 1 ইনপুট দাও তাহলে আউটপুট দিব শনিবার, প্রিন্ট স্যাটারডে। 2 ইনপুট দিলে রবিবার, 3 ইনপুট দিলে সোমবার, 4 ইনপুট দিলে মঙ্গলবার। বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো? তাহলে তুমি সেটা কেমনে করবা? ইফ এলস ইফ ল্যাডার দিয়ে করবা না। ইফ ফার্স্টে একটা নাম্বার ইনপুট নিবা, সেই সংখ্যাটা যদি 1 হয় শনিবার লিখবা, 2 হইলে রবিবার লিখবা, 3 হলে সোমবার লিখবা, 4 হলে এভাবে করে সবার লাস্টে এলস। যদি 1 থেকে 7 এর মধ্যে কিচ্ছু না হয় তাহলে এটা করবা। ব্যাপারটা এরকম না? আমাকে বলো, তাই তো? ব্যাপারটা তো এরকম। তুমি একটা সংখ্যা ইনপুট নিয়ে
সেটার উপর বিভিন্ন শর্ত অ্যাপ্লাই করতেছে। এখন যদি এরকম হয় ওই সংখ্যাটা নির্দিষ্ট কয়েকটা সংখ্যা, তুমি জানো নির্দিষ্ট কয়েকটা সংখ্যা, যেমন এখানে জানতা 1 থেকে 7-এর মধ্যে, ভাইয়া কন্ডিশন দুইটা একসাথে দেওয়া যাবে? দেওয়া যাবে না? যাবে তো, যাবে। আচ্ছা বলো বলো, আমি কি বলছি আগের কোডটায়, বুঝছো? তুমি 1 থেকে 7-এর মধ্যে একটা সংখ্যা ইনপুট দিবা, 1 হলে শনিবার, 2 হলে রবিবার, 3 হলে সোমবার, 4 হলে মঙ্গলবার, এভাবে প্রিন্ট করবা। হ্যাঁ, তো এটা আমরা কেমনে করব? এটা আমরা কেমনে করব বলো? ইফ এলস ইফ এই ল্যাডারটা দিয়ে, ইফ এলস ইফ এই ল্যাডারটা দিয়ে। এখন এই কাজটা না অন্যভাবে করা যায়, এই কাজটা না অন্যভাবে করা যায়। কখন করা যাবে? তুমি যেই ইনপুটগুলা নিচ্ছ, যেগুলোর উপর শর্ত বসাইতেছো, ওই শর্তগুলা তোমার যদি জানা থাকে, ওই শর্তগুলা যদি আগে থেকে জানা থাকে, ওই শর্তগুলা আগে থেকে জানা, অলরেডি জানা না, অলরেডি নোন, তুমি অলরেডি সংখ্যাগুলো জানো না, 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে ফাইনাইট, অসীম সংখ্যক না, সসীম সংখ্যক। তোমাকে যদি বলতো যে পজিটিভ নাম্বার দিলে এটা প্রিন্ট করবা, পজিটিভ নাম্বার কিন্তু অসীম সংখ্যক, কোনটা ইনপুট দিবে তুমি কিন্তু জানো না, বুঝছো? সেক্ষেত্রে কিন্তু সুইচ অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে ইফ এলস দিয়েই করতে পারবা, করতে হবে। তো সুইচ এটা তুমি কখন অ্যাপ্লাই করতে পারবা? যদি কি কি ইনপুট দিচ্ছে এটা অলরেডি জানা থাকে, সসীম সংখ্যক এবং ইন্টিজার বা ক্যারেক্টার। আমাদের ইনপুটটা ইন্টিজার বা ক্যারেক্টার হয়, এই ক্ষেত্রেই তুমি কি সুইচ ব্যবহার করতে পারবা, এই ক্ষেত্রেই তুমি কি ব্যবহার করতে পারবা? সুইচ ব্যবহার করতে পারবা। সুইচ কি বলতেছি, মনোযোগ দাও। হ্যাঁ, বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে ডিসিশন নিতে আমরা ইফ এলস ইফ এই ল্যাডারটা ব্যবহার করতে পারি, এটা সব সময় ব্যবহার করা যায়। এখন যদি এরকম হয়, হ্যাঁ, যেই শর্তগুলোর উপর ভিত্তি করে তোমাকে ডিসিশন নিতে হবে, বা যেই সংখ্যাগুলা বা যেই ক্যারেক্টারগুলোর উপর ভিত্তি করে ডিসিশনটা নিতে হবে, সেগুলো অলরেডি জানা, তুমি জানো 1 2 3 4 5 এগুলার বাইরে কিছু আসবে না, 6 7 8 9 এগুলার বাইরে কিছু আসবে না, সেগুলো সসীম সংখ্যক, এবং সেই ইনপুটগুলা ইন্টিজার বা ক্যারেক্টার হয়, ইন্টিজার বা ক্যারেক্টার হয়, সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারবা? সুইচ ব্যবহার করতে পারবা। ওকে, এখন সুইচের স্ট্রাকচারটা আমরা একটু দেখে ফেলি। ধরো সুইচের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সুইচ ভাবে লিখবা, সুইচ, ঠিক আছে? বুঝছো? এর মধ্যে তুমি তোমার ইনপুটটা নিবা, সুইচ এর মধ্যে ইনপুট হচ্ছে সেই চলকটা, এই চলকটা শুধুমাত্র ইন্টিজার বা ক্যারেক্টার হতে পারে, এই চলকটা শুধুমাত্র ইন্টিজার বা ক্যারেক্টার হতে পারে। তারপর তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা, এটা হচ্ছে সুইচের ব্লক। তারপর এখানে লিখবা কেস। এই যে ইনপুটের ভ্যালু কি কি হইতে পারে, ধরো এই ইনপুটের ভ্যালু প্রথমত 1 হইতে পারে, 1 হলে কি কি কাজ হবে সেই কাজগুলো এখানে লিখবা, তারপর ব্রেক দিতে হবে, ব্রেক। ধরো এই ইনপুটের ভ্যালু 2 হইলে কি কি হবে সেটা এভাবে লিখবা, ব্রেক। এভাবে করে এই ইনপুটের ভ্যালু যতগুলা হইতে পারে সবগুলা, কেস 1 কেস 2 এভাবে দিয়ে লিখবা। এখনো আবছা লাগতেছে, আমি জানি, অসুবিধা নাই, আমি বুঝিয়ে দিব। তারপর সবার লাস্টে ডিফল্ট বলে একটা ব্লক থাকবে, সেখানে কিছু কোড থাকবে, এটা লাস্টে সাধারণত ব্রেক দেওয়া হয় না, দিলে অসুবিধা নেই। হ্যাঁ, গুলায় যাচ্ছে, প্যারা নাই, এটা একটু গুলায় যাচ্ছে, তাই তো? আমি বুঝাবো, ঠিক আছে? সো সুইচের স্ট্রাকচারটা বোঝা গেছে। এটাও ইফ এলস এর একটা অল্টারনেটিভ। যদি এমন হয় যেই ইনপুটটার উপর ভিত্তি করে তুমি ডিসিশনটা নিতেছো, সেই ইনপুটটা ইন্টিজার বা ক্যারেক্টার, ইনপুট ফাইনাইট সংখ্যক আসতে পারে এবং অলরেডি জানো
যে ইনপুট কি কি হইতে পারে, কি কি হইতে পারে, তাহলে তুমি সুইচ ব্যবহার করবা, তাহলে তুমি সুইচ ব্যবহার করবা, তাহলে তুমি সুইচ ব্যবহার করবা। কমপ্লেক্স লাগার কিছু নাই, মনোযোগ দিবা, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। আমি তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলছি, সেই প্রোগ্রামটা কি করবে? একটু দাঁড়াও, আমি তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলছি, সবাই মনোযোগ দিবা, মনোযোগ দিবা। আমি তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলছি যেটা একটা সংখ্যা ইনপুট নিবে, ইন্ট এন বা ডে, চিন্তা করো ডে। ওকে, এটা ইউজারের থেকে ইনপুট নিবে। তো আমি স্ক্যানএফ দিয়ে এটা ইনপুট নিয়ে নিলাম। স্ক্যানএফ, তুমি জাস্ট মনোযোগ দাও, তোলা লাগবে না, তোলা লাগবে না। %d এম্পারস্যান্ড ডে। ওকে, এখন এই যে ডে, সেটা যদি 1 হয় তাহলে শনিবার প্রিন্ট করবা, 2 হইলে রবিবার প্রিন্ট করবা, 3 হলে সোমবার প্রিন্ট করবা, এভাবে 7 হলে ফ্রাইডে প্রিন্ট করবা। এটা কি তুমি ইফ এলস দিয়ে করতে পারো না? আমাকে বলো তো, ইফ এলস ইফ দিয়ে তো করতে পারো। ইফ ডে ইকুয়াল ইকুয়াল 1, তাহলে কি করবা? প্রিন্ট এফ স্যাটারডে। এভাবে করতে পারো না? পারো তো। তারপর এলস ইফ ডে ইকুয়াল ইকুয়াল 2, তারপর এলস ইফ, ভাবে তো করতে পারো। এটার একটা অল্টারনেটিভ হচ্ছে সুইচ স্ট্রাকচার। সুইচ স্ট্রাকচার কখন ব্যবহার করতে পারবা? ইফ এলস দিয়ে সবাই পারবা? আমাকে বলো, ইফ এলস দিয়ে সবাই পারবা? পারবা। সুইচ কখন ব্যবহার করবা? এই যে ইনপুটটা, ডে যেটা ইনপুট নিছো, সেটা যদি ইন্টিজার বা ক্যারেক্টার হয়, এটা প্রথম শর্ত। এটা কি ইন্টিজার? হ্যাঁ, ইন্টিজার। দ্বিতীয় শর্ত হচ্ছে ফাইনাইট। আমি বলে দিচ্ছি এটার ইনপুট কি 1 থেকে 7 এর মধ্যে হইতে পারবে, বা অন্য কিছু, বাট মেজর ইনপুটগুলা যেগুলা জানো সেগুলো ফাইনাইট না, 1 2 3 4 5 6 7, তাই তো? অলরেডি জানো, তাহলে এটা সুইচ স্ট্রাকচার দিয়ে ব্যবহার করতে পারবা। কেমনে? তুমি কি করবা জানো? সুইচ লিখে ফেলবা। সুইচ লিখছ, সুইচের মধ্যে তুমি যেই ভ্যারিয়েবলটার উপর এই ডিসিশনটা নিতে চাচ্ছ সেটা দিবা। কার উপর নিতে চাচ্ছ? ডে। ডে দিলাম, দিলাম। সুইচ, আমি কোন ভ্যারিয়েবলটা, কোন চলকের উপর ভিত্তি করে ডিসিশন নিতে চাচ্ছি সেটা সুইচের মধ্যে দিব। এইবার আমি এখানে লিখব কেস। ডে এর ভ্যালু যদি 1 হয়, ডে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমি কি করব? ইন্ডেন্টেশন করলাম, প্রিন্টএফ স্যাটারডে, স্যাটারডে নিউ লাইন। ঠিক আছে, তারপর আমি ব্রেক করে দিলাম। তো সুইচের মধ্যে সে দেখলো ডে। এখন ডে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সে কি করবে? প্রিন্টএফ স্যাটারডে, তারপর ব্রেক করে সুইচের বাইরে চলে আসবে। দেখো, এই ব্রেক স্টেটমেন্ট দিয়ে বোঝায় তুমি যেখানেই থাকো না কেন, ভাঙে চড়ে সুইচের বাইরে চলে আসবে। আচ্ছা, তারপর কেস 2, 2, হ্যাঁ দেখো স্ট্রাকচারটা খেয়াল করো। কেস ডে এর ভ্যালু যদি 1 হয়, তারপর সেমিকোলন, না কোলন, কোলন। আচ্ছা, এটা যদি হয় তাহলে কি হবে আমাকে বলো তো? প্রিন্টএফ, আমরা কি প্রিন্ট করব? সানডে, তাই না? সানডে নিউ লাইন, ক্যাপস লক হয়ে গেছে। প্রিন্টএফ, প্রিন্টএফ সানডে নিউ লাইন, তারপর কি? ব্রেক। বুঝছো? আচ্ছা, এবার কেস 3। সো তুমি এভাবে চলতে থাকবা। হ্যাঁ, আমাদের ডে এর ভ্যালু যা যা হইতে পারে, আমি পুরো স্ট্রাকচারটা একবার লিখি, তারপর তোমাকে বুঝাই ভালো করে। কেস 2 গেল, কেস 3, কেস 4, কেস 5, কেস 6, কেস 7। তাহলে আমাদের ডে এর ভ্যালু এই 7টার কোন একটাই তো হইতে পারে। ডে এর ভ্যালু যদি 1 হয়, আমি স্যাটারডে প্রিন্ট করব, 2 হলে সানডে, 3 হলে মানডে। তোমাদের তোলার দরকার নাই। 4 হলে কি? টিউসডে, তাই না? 5 হলে কি? ওয়েডনেসডে। 6 হলে কি? থার্সডে। 7 হলে কি? ফ্রাইডে। এখন সবার লাস্টে ইউজার যদি দুষ্টামি করে এগুলার মধ্যে কোনো ইনপুটই না দেয়, তাহলে কিছু একটা তো লিখতে হবে। যদি এই ইনপুটগুলোর মধ্যে কোনোটাই না থাকে, সেটা যেই ইয়ের মধ্যে যাবে এটা হচ্ছে ডিফল্ট, তারপর কোলন, ডিফল্ট কেসে চলে যাবে। ডিফল্ট কেস, এটা বাই ডিফল্ট, বাই ডিফল্ট। এখানে তুমি কি লিখবা?
প্রিন্টএফ হাই দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে যেহেতু এটা অলরেডি সবার লাস্টে, এখানে চাইলে তুমি ব্রেক লিখতেও পারো নাও পারো, এখানের ব্রেকটা অপশনাল, এখানে তুমি চাইলে ব্রেকটা লিখতেও পারো নাও পারো। এবার আমি বুঝাচ্ছি কাহিনী কি হবে। মনোযোগ, সবাই মনোযোগ এদিকে। সুইচ ডে, সুইচ কি করবে, ওর মধ্যে যেই চলকটা তার ভ্যালুগুলা চেক করবে। কার সাথে চেক করবে, এই কেসগুলোর সাথে মিলাবে, ঠিক আছে। প্রথমত সে দেখলো ডে যদি 1 হয় তাহলে এটা প্রিন্ট করো ব্রেক করে একদম বাইরে চলে আসবা। ব্রেক করা মানে সুইচের বাইরে, ব্রেক করা মানে একদম এখানে চলে আসবা, বুঝছো? তাহলে এখানে আমি একটু লিখি প্রিন্টএফ বাইরে। হ্যাঁ, এটা হচ্ছে ধরো সুইচের বাইরে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন সে যদি দেখে, প্রথমত সে চেক করবে 1 কিনা, 1 হলে এটা প্রিন্ট করবে, বাইরে চলে আসবে। এখন যদি দেখে 1 না, তাহলে সে চেক করবে ডের ভ্যালু 2 কিনা। স্ট্রাকচারটা খেয়াল করো, কেস ভ্যালু কোলন, তারপর এখানে ওর ব্লকের মধ্যে ওর কাজকর্ম করে ব্রেক। যদি 2 হয় তাহলে সানডে প্রিন্ট করবে, ব্রেক হয়ে যাবে। 3 হলে মানডে প্রিন্ট করবে, ব্রেক হয়ে যাবে। 3 না হলে দেখবে কেস 4 কিনা, কোনোটাই যদি না হয় তাহলে লাস্টে প্রিন্ট করবে। তাহলে আমরা একটু দেখি, রান করি। কি প্রিন্ট করবা বলো তো? ধরো দিলাম 5, দেখছো ওয়েডনেসডে, তারপর কি একদম বাইরে চলে আসছে কেস 5, প্রিন্টএফ ওয়েডনেসডে, ব্রেক দিলে কি সুইচ ভাঙে চড়ে বাইরে চলে আসো, ক্লিয়ার? এবার ধরো তুমি কত দিবা, 90 দিলা, 90 দিলে কোনো কেসের সাথে মিলবে না, তাহলে কি ডিফল্ট কেসে এসে ঢুকবে হাই বাইরে। এখন খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ব্রেকগুলার কাজ কি? ইম্পর্টেন্ট কথা কিন্তু। ধরো আমি কি করলাম, এই ব্রেকটা দিলাম না, হ্যাঁ, সুইচ কি করে জানো? প্রথমবার যখন কেস সত্য হয়, এরপর আর সে কোনো চেক করে না, সে সিরিয়ালি রান করতে থাকে, বুঝতে পারছো? সো ধরো আমি দিলাম, কোনো ব্রেকই দিলাম না, ধরো কথার কথা না, কোনো ব্রেক না, আমি কি করলাম, এই ব্রেকটাও কেটে দিলাম, 4 নাম্বারে এসে ব্রেক। এখন আমি যদি 4 ইনপুট দিই তাহলে কি হবে জানো? সে কেস 1 এর সাথে মিলাবে, মিলে নাই, 2 এর সাথে মিলাবে, মিলে নাই, 3 এর সাথে মিলাবে, মিলে নাই, 4 এর সাথে মিলছে, 4 এর সাথে মিললে কি হবে? টিউসডে প্রিন্ট করবে, তারপর ব্রেক দিয়ে বাইরে চলে আসবে। দেখো টিউসডে বাইরে। এইবার মজার একটা কাহিনী, আমাকে বলো তো, যদি আমি 3 ইনপুট দিই তাহলে কি হবে? কেস 1 এর সাথে মিলে নাই, 2 এর সাথে মিলে নাই, 3 মিলছে, তো প্রিন্টএফ মানডে প্রিন্ট করবে, তারপরে কিন্তু ব্রেক নাই। সে কি কেস 4 এর সাথে চেক করবে? সে আর চেক করবেই না। কেস যখন একবার সত্য হবে, ওটার ব্রেক ফেল হয়ে গেছে, ওইগুলো আর দেখবেই না, ও চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত ব্রেক পাচ্ছে, বুঝছো? কেস একবার সত্য মানে ওটা গিয়ার 5 এ উঠে গেছে, এমন কি ও ব্রেক না পাওয়া পর্যন্ত থামবে না, বুঝছো? সো 3 দাও, দেখো তো কি হয়। মানডে টিউসডে, খেয়াল করছো? মানডে টিউসডে, দেখো কেস 4 এর সাথে কিন্তু মিলে নাই, তারপরেও যাইছে। এবার যদি 1 দিতাম তাহলে কি প্রিন্ট হবে আমাকে বলো তো? 1 দিতাম তাহলে কি প্রিন্ট হবে? বলো 1 দিলে কি প্রিন্ট হবে? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, সব দিন না, দেখি তো 1, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে পর্যন্ত আসছে, এখানে ব্রেক পাইছে, তার মানে সে কি সুইচের বাইরে চলে গেছে, তো এই ব্যাপারটা বুঝছো? এটা শুধুমাত্র ক্যারেক্টার আর ইন্টিজারের উপরে কাজ করে। ধরো এবার আমি বললাম ক্যারেক্টার নিবা, হ্যাঁ ক্যারেক্টার নিবা, এ যদি দেয় স্মল এ, আবার বলতেছে এই প্রোগ্রামটাই আমি বললাম 1 দিলে তো স্যাটারডে, 2 দিলে এটা না। এবার আমি বললাম কি জানো, এ দিলে স্যাটারডে, বি দিলে সানডে, সি দিলে এটা, তাহলে তুমি কি করবা জানো? ইন্ট না দিয়ে
ক্যারেক্টার দিবা, ঠিক আছে? তারপর কি পার্সেন্ট ডি না দিয়ে কি করবা, পার্সেন্ট সি, ক্যারেক্টার হিসেবে ইনপুট নিলা ডে। কেস 1 ক্যারেক্টার, ক্যারেক্টারের ভ্যালু যদি এ হয়, খেয়াল করো, ক্যারেক্টারের ভ্যালু যদি এ হয় তাহলে স্যাটারডে, ক্যারেক্টারের ভ্যালু যদি বি হয়, দেখো খেয়াল করছো, ক্যারেক্টার বোঝানোর জন্য কিন্তু আমরা দুই পাশে একটা সিঙ্গেল কোটেশন দিচ্ছি, কেস এ, কেস বি, ঠিক আছে? তারপর কেস সি, দেখতেছো? তারপর কেস ডি, তারপর কেস ই, তারপর কেস এফ, তারপর কেস জি। বুঝলাম। সো সুইচ শুধুমাত্র ক্যারেক্টার বা ইন্টিজারের উপরে কাজ করে। তুমি রান দাও, বলো কি প্রিন্ট করবো? ডি দিলে কি হওয়া উচিত? টিউসডে বাইরে। তো সুইচ স্ট্রাকচারটা বোঝা গেছে? আমাকে সবাই বলো তো, সুইচ স্ট্রাকচারটা বোঝা গেছে, তাই না? বোঝা তো গেল না? এখানে সুইচের স্ট্রাকচারটা এন্ড ফ্লো চার্ট দেওয়া আছে, দেখো। সিঙ্গেল এক্সপ্রেশন, সুইচ কার উপরে কাজ করে? একটা সিঙ্গেল এক্সপ্রেশনের উপরে কাজ করে। ওই সিঙ্গেল এক্সপ্রেশনটা কোন একটা কনস্ট্যান্টের সমান হবে, ওর কোড ব্লকে যাবে, এগুলো নিজেরা দেখে নিবা। ক্লিয়ার? ডাবল কোটেশন দিলে কি সেম কাজ করবে না? ক্যারেক্টারের ক্ষেত্রে সব সময় সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে, আচ্ছা, এখন তোমরা একটা ক্যালকুলেটরই বানাবা সুইচ ব্যবহার করে। এটা কি করবে জানো? ক্যালকুলেটরটা এরকম করবে, দুইটা সংখ্যা ইনপুট নিবে এ আর বি, ক্যালকুলেটরটা দুইটা সংখ্যা ইনপুট নিবে এ আর বি, আর তুমি কোন একটা অপারেটর ক্যারেক্টার হিসেবে ইনপুট দিবা, সো এই ইনপুটের উপর ভিত্তি করে সে এ আর বি এর যোগফল, বিয়োগফল, ভাগফল এগুলা প্রিন্ট করবে। বুঝছো কি বলছি? তুমি দুইটা সংখ্যা ইউজারের থেকে ইনপুট নিতে পারবা, তারপর এই দুইটা সংখ্যার মধ্যে কি অপারেশন হবে সেটার জন্য আরেকটা অপারেটর ক্যারেক্টার হিসেবে ইনপুট নিবা। বুঝছো? যেটা দিছে ওইটা অপারেশনটা করবা। ফর এক্সাম্পল প্লাস যদি দেয় তাহলে কেস প্লাস তুমি কি করবা? এ আর বি যোগ করে আউটপুট দিবা, কেস মাইনাস এ আর বি বিয়োগ করে আউটপুট দিবা। এখানে প্রোগ্রামটা লেখা আছে, তোমরা দেখবা না। ওকে, তো আমাদের ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত। আমাদের আর একটা জিনিস আছে, লুপ আর অ্যারে ফাংশন, এই তিনটা জিনিস আছে যেটা আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে আমরা কিছু সিকিউ সলভ করব। সিকিউ সলভ আমি করাই দিব না, একটাও করাই দিব না, আমি জাস্ট দেখাই দিব এটা এমনে, এটা এখানে করাইছি, ওটা ওখানে করাইছি, শেষ। ওকে, আর একটা ক্লাস লাগবে, নেক্সট ক্লাসটা একটু বড় হবে। ওকে, তো বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।